হ্যালো, এসএসসি 26 কি অবস্থা তোমাদের? তো দেখো, আজকে আমি তোমাদেরকে আরো একটা ক্লাস, আরো একটা চ্যাপ্টার এক ক্লাসে কমপ্লিট করাই দিব। চ্যাপ্টার 4 অলরেডি আমি কমপ্লিট করাই দিছি, একদম বেসিক থেকে, মানে কি পয়েন্টস গুলা, কি টপিকস গুলা, কি কি লাগবে, কি কি পড়লেই হয়ে যাবে সেটা, যেটা দিয়ে তুমি প্রি টেস্টে খুব ইজিলি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। তো দেখো, চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধনেরও আমি এক ক্লাসেই এই চ্যাপ্টারটা কমপ্লিট করাই দিব। সো তুমি শেষ পর্যন্ত থাকো। প্রথমে আমরা কি টপিকস গুলা পড়বো, তারপরে আমরা 5টা থেকে 7টা সিকিউ কমপ্লিট করার মাধ্যমে ফুল চ্যাপ্টারটা কভার করাই দিব, ঠিক আছে? ওকে, তো দেখো, এটা কিন্তু আমি আবার মেনশন করে দিচ্ছি, শুধুমাত্র এসএসসি 26 যারা প্রি টেস্ট দিচ্ছ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, এসএসসি 27 তোমরা এই ভিডিওটা দেখবা না। এই ভিডিওটার মধ্যে কিছু বেসিক জিনিস স্কিপ করা আছে। ওকে, যেহেতু আমরা এক ক্লাসেই এক চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি এবং অনেক বড় ভিডিও দিলে কি হয়, দেখতে আসলে ইচ্ছে করে না, ঠিক আছে? সেজন্য আমি করেছি কি, একদম কি টপিক গুলো কভার করিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, এতে করে তুমি শুধুমাত্র প্রি টেস্টে খুবই ভালো একটা মার্কস পাবা। তারপর আমি এই চ্যাপ্টারের উপরে 4টা ক্লাসে একটা প্লে লিস্ট সাজাবো। যারা একদমই জিরো থেকে এই চ্যাপ্টারটা কভার করতে চাও আমার সাথে, তারা ওই প্লে লিস্টটা দেখবা। ওকে, এই ভিডিওটা শুধুমাত্র ওয়ান নাইট সেভিয়ার, ওকে, এক রাতের জন্য। ওকে, তো দেখো, প্রথমেই আমি কি টপিকস কি লিখে রাখছি, যোজনী। তো যোজনীর আগেও কিন্তু একটা পড়া আছে, যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, যদি ক নাম্বারে চলে আসে একটু বলে দেই। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের মোট ইলেকট্রন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এটা এর আগের টপিকটা। এটা আমরা যখন এই চ্যাপ্টারটা জিরো থেকে প্লেলিস্ট সাজাবো, তখন তোমাকে ওই জিনিসগুলো আমি বলে দিব। তো এখন আসো, এই চ্যাপ্টারটা যেহেতু শুধুমাত্র প্রিটেস্ট স্পেশাল, বেসিক্যালি এই ক্লাসটা করলে তুমি গগ হতে আটকাবা না। কোথায় আটকাবা না? গগ হতে আটকাবা না। ওকে, ক খ এর জন্য কিন্তু আরো পড়াশোনা করা লাগবে। ক খ এমসিকিউ এর জন্য আরো প্রত্যেকটা লাইন বাই লাইন ডিপ পড়াশোনা করা লাগবে। যাই হোক, তাহলে দেখো যোজনী। তো প্রথমেই খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখো যোজনী। বা যদি লিখতে না চাও, যেহেতু আমরা খুবই ফাস্ট পড়াবো, একদম সিকিউ এ চলে যাবো ধুপধাপ করে। সো লিখতে না চাইলে শুধু আমাকে শোনো, শুনে সিকিউ সলভ করবা, তাহলেই হবে। ওকে, তো দেখো যোজনী। যোজনী কি? কোনো একটি মৌল যৌগ গঠনকালে অন্য মৌলের সাথে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে তাকে ওই মৌলের যোজনী বলা হয়। তাকে কি বলা হয়? ওই মৌলের যোজনী। এটা রিসেন্ট যে সংজ্ঞাটা, মানে আধুনিক সংজ্ঞাটা এটা যোজনীর। ওকে, একটা ব্যাকডেটেড সংজ্ঞা ছিল, যেটা অনেকে হয়তো বা পড়ছো, যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনকে যোজনী বলা হয়। ওইটা লিখলেও হয়, বাট আধুনিকটা লিখো আর কি। ওকে, তো আসো, এই যোজনী আমরা বের করতে পারি। যোজনী কি করতে পারি? বের করতে পারি। ওকে, তো যোজনী যদি বের করি, তাহলে কিভাবে বের করব? যোজনী বের করার রুলস আছে, বুঝছো? যোজনী বের করার রুলস আছে, ধূপধাপ রুলস গুলা লিখতেছি, ধূপধাপ একটু বুঝো। তাহলে যোজনী বের করার যে রুলস, সেই রুলস প্রথমে আমরা শুধুমাত্র লাস্ট কক্ষপথে তাকাবো। লাস্ট কক্ষপথে তাকাবো। ওকে, তারপর কি করব? লাস্ট কক্ষপথে যে এস পি ডি এফ এরকম থাকবে অবভিয়াসলি। তো এস রে উপ উপশক্তি স্তরে ভাগ করা যায় না। মানে পি এর তিনটা, একটা পি এক্স, একটা পি ওয়াই, আর একটা পি জেড। অনেকে এটা বক্স বক্স আকারেও শিখছো। যারা বক্স বক্স আকারে শিখছো তারা আবার নতুন পদ্ধতিতে শেখার দরকার নাই। আর ডি এর এরকম আছে 5টা উপ উপশক্তি স্তর। কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা ডি জেড স্কোয়ার। ওকে, এফ এর 7টা আছে, এফ এর গুলো এসএসসি তে লাগে না। তারপর আসো 3 নাম্বার। 3 নাম্বার আমরা কি করব জানো? হুন্ড রুলস অ্যাপ্লাই করব। কার রুলস অ্যাপ্লাই করব? হুন্ডের নীতি অ্যাপ্লাই করব। হুন্ডের নীতি। 3 নাম্বার আমরা হুন্ডের নীতি অ্যাপ্লাই করব। তো হুন্ডের নীতিটা নিশ্চয়ই মনে আছে, তৃতীয় অধ্যায়ের পড়া। তৃতীয় অধ্যায়ের পড়া কি ছিল? যে ইলেকট্রন প্রথমে একটা করে সর্বোচ্চ 2টা প্রবেশ করতে পারবে। এই যে এগুলা পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলাই কি হইতে পারবে? ইলেকট্রন একটা একটা করে সর্বোচ্চ 2টা প্রবেশ করতে পারবে। এবং ইলেকট্রন প্রবেশ করার সিস্টেমগুলো মনে রাখবা। প্রথম ইলেকট্রনটা সবসময় উপরমুখী হয়ে প্রবেশ করে। পরবর্তী একই যদি ধরো পি এক্স এ 2টা ইলেকট্রন বসাতে যাচ্ছ, পি এক্স এর প্রথমটা উপরমুখী হবে, পরেরটা কিন্তু নিম্নমুখী হবে। এটাই আমাদের হুন্ডের নীতি ছিল। হ্যাঁ, আর এখানে 4 নাম্বার যে রুলসটা হয়, একটু মনে রাখবা। 4 নাম্বার যে রুলসটা হয়, এই 4 নাম্বার রুলসটা তুমি ধরো 3s, 3p, 3d, এই তৃতীয় শক্তি স্তর নিয়ে কাজ করতে পারবা। 3 থেকে তুমি লাভ দিয়ে 4 এ যেতে পারবা না। 3 থেকে তুমি লাভ দিয়ে কই যেতে পারবা না?
4 এ যেতে পারবা না, হ্যাঁ, বাট তুমি 3s থেকে p তে যেতে পারবা, p থেকে d তে যেতে পারবা। অর্থাৎ 4 নাম্বার রুলসটা ছিল এরকম। এগুলো সব আমি পড়াবো, একদম খাতায় নোট করে করে পড়াবো, যখন আমি একদম বেসিক টু অ্যাডভান্স ফুল প্লে লিস্টটা সাজাই তখন পড়াবো। হ্যাঁ, এগুলো অফলাইন ব্যাচে পড়াই আর কি, যেহেতু এটা ওয়ান শট ক্লাস, সো হচ্ছে একটু জাস্ট বুঝো, বুঝো হচ্ছে কালকের এক্সামটা ভালো মতো দাও, মানে নেক্সট এক্সামটা। ওকে, তো হচ্ছে এটা কি করবা তুমি, একই কক্ষপথে এস থেকে পি তে যেতে পারবে, পি থেকে ডি তে যেতে পারবে, বাট মনে রাখবা এক কক্ষপথ থেকে ইলেকট্রন আরেক কক্ষপথে যেতে পারবে না। এই হচ্ছে 4টা রুলস দিয়ে আমরা ইলেকট্রন আমরা হচ্ছে যোজনী বের করে ফেলতে পারবো। ওকে, এবার ধরে নিলাম তুমি এই 4টা রুলস বুঝো নাই, হ্যাঁ, তাহলে 4টা রুলস একটু খাতার চিপায় কোনো জায়গায় একটু লিখে রাখো, হ্যাঁ, একটু লিখে রাখো, দেখো এই 4টা রুলস অ্যাপ্লাই করে কিভাবে হচ্ছে আমরা যোজনী বের করে ফেলি। হ্যাঁ, ওকে, মনে করো আমি তোমার বললাম যে অ্যালুমিনিয়াম, কি বললাম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কত 13, তাহলে 13 হলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে 1, রাইট। সো আমি কি বলছি, যোজনী বের করতে হইলে কি করব, শুধুমাত্র লাস্ট কক্ষপথে তাকাবো। তো এটা লাস্ট কক্ষপথ না, এটা লাস্ট কক্ষপথ না, এটা লাস্ট কক্ষপথ। সো আমি কাজ করব শুধুমাত্র এই কক্ষপথটা নিয়ে। আর যোজনী বের করতে হইলে ল্যাবরেটরিতে একটা মৌলকে উত্তেজিত করতে হয়, বুঝছো, উত্তেজিত করতে হয়। উত্তেজিত মানে বুঝো না, উত্তেজিত বোঝো না, ঠিক আছে, উত্তেজিত করতে হয় আর কি। সো এখন উত্তেজিত করা তো নিশ্চয়ই আমি এটা উত্তেজিত করে তোমার দেখাইতে পারবো না, এই জন্য হচ্ছে আমি মাথার উপর স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এটাকে আমরা অলরেডি এক্সাইটেড করেছি, মানে উত্তেজিত করেছি। ওকে, তো এইটুক পার্ট নিয়ে তো কোনো পড়া নাই আমাদের, 1s2 2s2 2p6 এইটুক পার্ট নিয়ে কোনো পড়া আছে নাই, তাহলে এইটুক পার্ট নিয়ে পড়া। তাহলে এইটুক পার্ট নিয়ে যদি পড়ি আমি, তাহলে কি হবে 3s 3p এটা আছে। তো p রে মাত্রই কি বললাম কয়টা ভাগে ভাঙা যায়, 3টা ভাগে ভাঙা যায়, একটা হচ্ছে 3px, একটা হচ্ছে 3py, আর একটা হচ্ছে 3pz। এখানে তো ডিতে যাওয়ার দরকার নেই, ডিতে যাওয়ার দরকার নাই। ওকে, এইবার তুমি কিভাবে বুঝবা ডিতে যে যাবো বা যাবো না, সেটা আপনি তো বড় মানুষ ভাইয়া, বুঝে গেছেন, আমি কিভাবে বুঝবো যে কখন ডিতে যেতে হবে কখন যেতে হবে না। আমি সালফারেরটা করাই, তখনই তুমি বুঝবা কখন ডিতে যেতে হবে কখন ডিতে যেতে হবে না। ওকে, তাহলে 3s2 3p1, তো এই যে p1 এটা হচ্ছে আমি px এ দিয়ে দিলাম, ইলেকট্রন গুলো আমি এই পাশ থেকে বসাই আর কি, বুঝছো। তাহলে পি একটা হচ্ছে আমি পি এক্স এ দিয়ে দিলাম। এস এর যে দুইটা আছে এর মধ্যে একটা আমি এস এ দিব আর একটা আমি 3p ওয়াই এ দিব, এখানে 3p জেড এরও দরকার নেই, বুঝছো, 3p জেড এরও দরকার নেই। হ্যাঁ, তাহলে এই যে দেখো লাস্টে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কত হলো, একটা দুইটা তিনটা, এই জন্য হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী 3। ওকে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হওয়া নাই যে কখন আমি 3s 3p তে কি বসাইছেন কিছু তো বুঝি নাই। এবার বুঝবা, দেখো অ্যালুমিনিয়াম কিন্তু ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে না। হ্যাঁ, এবার আমি একটা সালফারের দেখাই ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে। এবার নিশ্চয়ই তুমি ভাবতেছো যে আপনি তো বড় মানুষ, আপনি তো বুঝেন কোনটা ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করবে কোনটা করবে না, আমরা তো বাচ্চা, আমরা কিভাবে বুঝবো। তোমরাও হচ্ছে আপাতত বুঝবা না, এই জন্য হচ্ছে আমি বলবো যে যেগুলো ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে সেগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখবা আপাতত এসএসসি তে। ওকে, তাহলেই হবে। তাহলে চলো আমি সালফারটা একটু করাই দিই। হ্যাঁ, সালফার হচ্ছে ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে, এবং তোমাকে যে নেক্সট এক্সামে অ্যাটেম্প করতেছো প্রি টেস্টে, সেখানে এই কোশ্চেনটা আসবে। হ্যাঁ, বলবে সালফার ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে, সেটা ব্যাখ্যা করো। হ্যাঁ, সালফার ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে, এই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করে বলতে বলবে। হ্যাঁ, তাহলে চলো আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করি। তাহলে সালফার কত, সালফার হচ্ছে 16, তাহলে নরমালি সালফারের ইলেকট্রন বিন্যাস করলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে 4। তাহলে 2 আর 2 4 আর 6 10 12 13 14 15 16। তাহলে অবশ্যই সালফারের যোজনী বের করতে হইলে সালফারের কি করা লাগবে, উত্তেজিত করা লাগবে। তাহলে উত্তেজিত যদি তুমি করো, লাস্ট কক্ষপথে তাকাবো বলছি প্রথম রুলসটা, তাহলে এইটুক নিয়ে কোনো কাজ নাই। তাহলে 1s2 2s2 2p হচ্ছে 6, এটুক নিয়ে কোনো কাজ আছে নাই, কাজ করটুক নিয়ে এইটুক পার্ট নিয়ে। তাহলে আমি লিখতেই পারি যে 3s আর হচ্ছে 3p। এটা দেখো কিভাবে লিখবো, একটু মনে রাখবা যে যোজনী বের করার ক্ষেত্রে যে কাজটা করব, লাস্ট কক্ষপথের কাজটা আমি ডান দিক থেকে বাম দিকে করব। কোন দিক থেকে কোন দিকে করব, ডান দিক থেকে বাম দিকে করব। তাহলে ডান দিক থেকে যদি বাম দিকে করি, তাহলে আগে কারে নিয়ে কাজ করব, 3p রে নিয়ে কাজ করব, কারণ ডান দিক থেকে বাম দিক, ডান দিক থেকে বাম দিকে, যে এটা ডান দিক, এখান থেকে আমি বাম দিকে আসতেছি। তাহলে 3p রে নিয়ে যদি আগে কাজ করি, তাহলে এস এর মতো থাক, তাহলে 3s2 এর মতো থাক। এবার 3p রে কি লেখা যায় বলতো,
থ্রি পি হচ্ছে থ্রি পি এক্স, থ্রি পি ওয়াই, থ্রি পি জেড লেখা যায় না? আগের বার কিন্তু আমি জেড লিখেছিলাম না, কারণ আগের বার ইলেকট্রন কম ছিল। এবার দেখো চারটা ইলেকট্রন, হ্যাঁ, তো ইলেকট্রন যদি তিনটা বা তিনটার বেশি থাকে তাহলে হচ্ছে এখানে সবগুলো লিখতে হবে আমার। পি এক্স এর যতগুলো আছে, মানে পি এক্স, পি ওয়াই, পি জেড, পি এর যতগুলা উপ শক্তি স্তর আছে তিনটাই হচ্ছে আমার এখানে লিখতে হবে। ওকে, আগের বার দেখো একটা মাত্র ইলেকট্রন ছিল জন্য আমি হচ্ছে সবগুলা লিখে নাই। ওকে, তো বুঝছো এবার যে কখন আমি হচ্ছে জিপিএক্স এর তিনটা পার্টি লিখবো, আই মিন জিপির তিনটা পার্টি লিখবো, কখন একটা পার্ট লিখবো, কখন দুইটা পার্ট লিখবো। ওকে, তো এই যে চারটা ইলেকট্রন আমি কিভাবে দিব নিশ্চয়ই শিখেছি। হুন্ডের রুলস অ্যাপ্লাই করে দেওয়া লাগবে, একটা একটা করে দেওয়া লাগবে। আর হুন্ডের রুলস হচ্ছে ইলেকট্রন প্রথমে একটা করে প্রবেশ করে, তারপর জায়গা থাকলে বা ইলেকট্রন বেশি থাকলে দুইটা করে প্রবেশ করে। ওকে, তাহলে চারটা ইলেকট্রন আছে, তো এই তিন জায়গায় চলো চারটা ইলেকট্রন দিই। প্রথমে একটা করে দিব, এই যে দেখো উপমুখী, একটা, দুইটা, তিনটা। তিনটা ইলেকট্রনে কোন মুখী হয়েছে? উপরমুখী। আমি বলছিলাম না প্রথম ইলেকট্রনটা উপরমুখী হয়। তাহলে এখানে তো ইলেকট্রন চারটা দিলাম, মাত্র তিনটা, আরেকটা বাকি আছে না? পরের ইলেকট্রনটা আমার এখানে দেওয়া লাগবে। এখন তোমরা যে ভুলটা করবা, পরের ইলেকট্রন অনেকে এখানে দিয়ে দিবা, না ভাইয়া ইলেকট্রন এখানে দেওয়া যাবে না। দেখো কাজ করতেছি আমি ডান থেকে বামে থ্রিপি নিয়ে, বাট ইলেকট্রন বসানোর সময় অবশ্যই পি এক্স, পি ওয়াই, পি জেড এই ক্রম মেনটেন করেই বসাইতে হবে। তাহলে পি এক্স এর আগে পূর্ণ করলাম। তো এইবার সিঙ্গেল অবস্থায় আছে কি? পি ওয়াই আর হচ্ছে পি জেড। সো দুইটা যেহেতু সিঙ্গেল অবস্থায় আছে, আমি বলতে পারি সালফারের যোজনী হচ্ছে 2। তো আমি তো জানি সালফার হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে, তাহলে সালফারকে আবার উত্তেজিত করা যায়। তাহলে সালফারকে যদি তুমি আবার উত্তেজিত করো তাহলে কি পাবা? এটুক পার্ট নিয়ে তো কোনো কাজ নাই, তাহলে এইটুক পার্ট নিয়ে কাজ। তাহলে 3s2 এটা নিয়েও কাজ নাই, আমরা যেহেতু ডান দিক থেকে বাম দিকে কাজ করি। পিএক্স দেখো জোড়া অবস্থায় আছে, আমাদের যোজনী বের করার একটা কাজ হচ্ছে আমরা জোড়াগুলারে সিঙ্গেল বানাবো। জোড়াগুলারে কি বানাবো? সিঙ্গেল বানাবো। যেগুলো সিঙ্গেল আছে এগুলো নিয়ে তো আর কাজ নাই। তাহলে আমি খুবই ইজিলি লিখে ফেলতে পারি, কি লিখে ফেলতে পারি এখানে? থ্রি পি ওয়াই, থ্রি পি জেড এগুলা সিঙ্গেল আছে, তো আমি সিঙ্গেল লিখে ফেললাম। সিঙ্গেল আছে, তো আমি কি করলাম? সিঙ্গেল লিখে ফেললাম। আচ্ছা, আমি এই কালারটা অ্যাপ্লাই করি। যেগুলো সিঙ্গেল আছে এগুলো আমি সিঙ্গেলই রাখলাম। তো থ্রি পি এক্স এখানে কি আছে? ডাবল আছে। তো থ্রি পি এক্স যদি ডাবল থাকে, থ্রি পি এক্স এর ডাবলটাকে আমার এবার ভাঙতে হবে। ওকে, তাহলে থ্রি পি এক্স এর ডাবলটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে একটা সিঙ্গেল রাখলাম আমি, আর একটা ইলেকট্রন এবার কোথায় চলে যাবে দেখো তো ভাইয়া? এখানে কি মনে মনে থ্রি এস থ্রি পি থ্রি ডি জিরো আছে নাকি? আছে না? আছে। এবার নিশ্চয়ই ভাবতেছো তাহলে আগের বার তো থ্রি ডি জিরো নিয়ে কাজ করেন নাই। ভাইয়া আগের বার তো থ্রি পি জেডই লাগে নাই, তাহলে থ্রি ডি জিরোতে বা থ্রি ডিতে যাওয়ার কোনো দরকার ছিল না। এইবার দেখো ইলেকট্রন তোমার বেশি হয়ে যাচ্ছে, তিনটা সিঙ্গেল দেওয়ার পরে আরেকটা ইলেকট্রন আমি কোথায় দিব? থ্রি পি তো আর হচ্ছে উপশক্তি স্তর নাই, সাবঅরবিটাল নাই, সেজন্য আমি এবার থ্রি ডিতে যাব। এবং আমার 4 নাম্বার রুলসটা ছিল আমি একই শক্তি স্তরের যে কোনো অরবিটালে মানে এসপিডিএফ যে কোনোটায় যেতে পারবো। তো 4 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করে আমি এখানে কি লিখবো? এবার লিখবো থ্রি ডি এক্স ওয়াই, এবং ডি এর যে উপশক্তি স্তর লিখে দিয়েছিলাম দেখো প্রথমটা লিখছি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে প্রথমে আমি থ্রি ডি এক্স ওয়াই, এটা যেহেতু ফার্স্ট এটা লিখলাম, এবং এটা লিখতে হবে আর কি। ওকে, তাহলে এখানে একটা এই যে কালো ইলেকট্রনটা উল্টামুখী যেটা ছিল এটা আবার ডিএক্স ওয়াই এ বসবে। তো ডিএক্স ওয়াই কি উল্টামুখী হয়ে বসবে? না, ডিএক্স ওয়াই এর ক্ষেত্রে তো এটা ফার্স্ট ইলেকট্রন, সো উপমুখী হয়ে বসবে। ঠিক আছে, তাহলে এবার সিঙ্গেল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি পেলাম এবার 4। ওকে, তাহলে আবার যদি আজকে আবার উত্তেজিত করা যায়, আজকে কি করা যায়? 3বার উত্তেজিত করা যায়, মানে ভাবা যায় ব্যাপারটা। এই ইলেকট্রনটারে কতবার উত্তেজিত করতেছে দেখছো? তাহলে এইটুক নিয়ে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই, এটুক নিয়ে তো কোনো কাজ নাই। এইবার কে ডাবল অবস্থায় আছে বলতো? সব সিঙ্গেল আছে, তাহলে যেগুলো সিঙ্গেল আছে এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা কোনো কাজ করব না। তাহলে এগুলো নিয়ে যদি কাজ না করি তাহলে থ্রি পি এক্স, থ্রি পি ওয়াই, থ্রি পি জেড, আর কি আছে? থ্রি ডি এক্স ওয়াই, মানে উপরে যা আছে আমি নিচেও হুবহু তাই লিখলাম। ওকে, তাহলে উপরে যা আছে নিচেও যদি আমি তাই লিখি তাহলে 1 2 3 এবং তো ঠিক ছিল। এবার এস নিয়ে কাজ করা লাগবে না, কারণ কাজ আমি কোন দিক থেকে কোন দিকে করতেছি? ডান দিক থেকে বাম দিকে করতেছি। তাহলে ডান দিকে থেকে বাম দিকে করার ক্ষেত্রে অলরেডি সব সিঙ্গেল হয়ে গেছে, থ্রি এস টা ডাবল আছে না? তাহলে এবার থ্রি এস লিখবো, আমি থ্রি এস নিয়ে কাজ করবো। তাহলে থ্রি এস এর একটা ইলেকট্রন এসি রাখবো, আর একটা ইলেকট্রন কই চলে যাবো? ভাই ডিএক্স, ডি এর হচ্ছে 5টা সাব অরবিটাল, মাত্র একটা লিখছি, আমি কি চাইলে এখানে থ্রি ডি ওয়াই জেড আরেকটা লিখতে পারি না? এই যে এসে একটা থাকবে, আরেকটা থ্রি ডি ওয়াই জেড চলে যাবে। এবার কয়টা হলো সিঙ্গেল? 6টা। এই হচ্ছে সালফারের ব্যতিক্রম ধর্মী যোজনী 2 4 6। এটাই হচ্ছে তোমার নেক্সট পরীক্ষায় আসবে শিওর। তাহলে তুমি কিভাবে এক্সপ্লেন করবে পরীক্ষার খাতায়? বলবা নিচে সালফারের ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করা হলো,
তারপর ইলেকট্রন বিন্যাস করবা, 3বার উত্তেজিত করে একবার 2 বের করে দেখাবা, একবার 4 বের করে দেখাবা, আর একবার 6 বের করে দেখাবা। তারপর নিচে লিখে দিবা সালফার হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী মৌল যেটি হচ্ছে 3টি যোজনী প্রদর্শন করে, অর্থাৎ সালফারকে 3বার উত্তেজিত করা যায় এবং সালফারের যোজনী হয় 2, 4 এবং 6। এইভাবেই হচ্ছে আমরা ব্যতিক্রমধর্মী যোজনীর গুলা বের করতে পারি। তাহলে আমি একটু বলে দিই কোনগুলো ব্যতিক্রমধর্মী যোজনী প্রদর্শন করে। মনে রাখবেন নাইট্রোজেনের হচ্ছে 2টা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। ফসফরাসের হচ্ছে 2টা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। তারপর সালফারের হচ্ছে 3টা, একটা হচ্ছে 2, 4, 6। ঠিক আছে, তারপর আর কি সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর হচ্ছে আয়রন। আয়রনের হচ্ছে 2টা, আয়রনের হচ্ছে 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। মোটামুটি এই কয়েকটা মনে রাখলেই হবে আর কি, এই কয়েকটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে এই কার্বনের হচ্ছে 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। বুঝছো? তাহলে এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা তুমি একটু মনে রাখলেই তোমার যোজনীর পার্ট শেষ। তাহলে নিশ্চয়ই এই সালফার কিভাবে ব্যতিক্রমধর্মী যোজনী প্রদর্শন করলো সেটা তুমি বুঝতে পারছো। ওকে, এটা হচ্ছে জাস্ট আমি একটু ফার্স্ট পড়ালাম। তাও যদি না বুঝো সমস্যা নাই, আমরা যখন হচ্ছে ফুল প্লেলিস্ট করব এই অধ্যায়ের, তখন আরো ভেঙে ভেঙে প্রত্যেকটা রুলস অ্যাপ্লাই কোথায় কিভাবে হয়েছে সেটাও আমি দেখাই দিব। হ্যাঁ, আজকে যে তোমার এক ক্লাসই শেষ করা লাগবে, এই জন্য আর আমি ডিপে ঢুকলাম না। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ভালো মতে পড়ো। তারপরে আসো আমরা চলো আরেকটু আগাই। তো আরেকটু আগালে যোজনীর পরেই তোমার বইয়ের যে টপিকটা সেটা হচ্ছে যৌগমূলক। যোজনীর পরে কি টপিক, সেটার নাম হচ্ছে যৌগমূলক। ওকে, তো যৌগমূলক আমি দেখো এখানে লিখি নাই, আমরা যৌগমূলকটা জাস্ট একটু বলে বন্ধনে চলে যাব। তো যৌগমূলক পড়ার জন্য মনে রাখবো যৌগমূলক হচ্ছে এক বা একাধিক পরমাণু বা মূলক মিলে যদি যৌগ গঠন করে এবং সেই যৌগ যদি আয়নের ন্যায় আচরণ করে, হ্যাঁ, কার ন্যায় আচরণ করে, আয়নের ন্যায় আচরণ করে, তবে সেই যৌগকে বা সেই মূলককে যৌগমূলক বলা হয়। যৌগমূলক পড়ার জন্য তোমার বইয়ের 87 পৃষ্ঠা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, তোমার বইয়ের কি করবা, 87 পৃষ্ঠা মুখস্থ করে ফেলবা। ওকে, তো 87 পৃষ্ঠায় কি আছে দেখবা, একটা চার্ট আছে। এই চার্টের মধ্যে হচ্ছে PH4 প্লাস, SO4 মাইনাস, হ্যাঁ, SO3 মাইনাস, হ্যাঁ, সালফেট, সালফাইড, এই জিনিসগুলো সুন্দর মতো দেওয়া আছে। এবং এটা হচ্ছে মগার মতো পুরোটা মুখস্থ করার দরকার নেই। বুঝছো? তুমি যদি এইভাবে পড়ো যে ফসফোনিয়াম PH4 প্লাস, ফসফোনিয়াম PH4 প্লাস, ফসফোনিয়াম PH4 প্লাস, এই যে PH4 প্লাস পড়তেছো না, এইখানেই তুমি জারণ সংখ্যা উপরে ফেলতেছো, যোজনীয় উপরে ফেলতেছো। জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস মাইনাসটা সহ বলবা, যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাসটা ছাড়া বলবা। তাইলে 2টা কলাম পরেই কিন্তু তোমার একসাথে 4টা কলাম পড়া হয়ে যাচ্ছে। সো পড়াশোনাটা একটু টেকনিক্যালি করবা আর কি। হ্যাঁ, এই মগার মতো হচ্ছে প্রত্যেকটার জন্য একবার এটা এই কলাম, একবার এই কলাম, একবার এই কলাম, এই কলাম মুখস্থ করার দরকার নেই। তুমি 87 পৃষ্ঠা বের করে দেখো, এরকম সুন্দর একটা বক্স আছে। হ্যাঁ, এবং কিভাবে পড়বা সেটা তো আমি বলেই দিলাম। তো আসো যৌগমূলকের পরে পার্টটায় যাই। তো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন, ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসবে, রাসায়নিক বন্ধন থেকে অবভিয়াসলি কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে আসো রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কি হবে? রাসায়নিক বন্ধন হচ্ছে এক বা একাধিক, আমি একটু লিখি, ওর সাথে একটু লিখো পারলে, না পারলে একটু দেখো শুধু। রাসায়নিক বন্ধন, তাহলে রাসায়নিক বন্ধন কি, এক বা একাধিক পরমাণু বা মৌল মিলে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের ফলে যে রাসায়নিক ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন সৃষ্টি করে তারা বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এই রাসায়নিক বন্ধন আসলে এসএসসি তে 3টা পড়া লাগে, 3টা না 2টা পড়া লাগে আর কি। তো অনেক ধরনের রাসায়নিক বন্ধনই আছে, একটু নাম জানো। একটার নাম হচ্ছে আয়নিক বন্ধন, একটার নাম হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। একটা কি, সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, তো সন্নিবেশটা লাগে না, তাও আমি একটু বলে দিব না। প্রথমে আসো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে আসবে। তো এই বন্ধন পড়তে হইলে এটার ফাঁকে আমি আরেকটা কথা বলে ফেলি, তোমাকে 2টা রুলস জানতে হবে। একটা হচ্ছে অষ্টক নিয়ম, আরেকটা হচ্ছে দুইয়ের নিয়ম। কি জানতে হবে? একটা হচ্ছে অষ্টক নিয়ম জানতে হবে, আরেকটা হচ্ছে দুইয়ের নিয়ম জানতে হবে। আমার সাথে সাথে যদি একটু রাফলি কেউ নোট করতে পারো তাও ইটস ওকে। একটা হচ্ছে অষ্টকের নিয়ম জানতে হবে, আরেকটা হচ্ছে দুইয়ের নিয়ম জানতে হবে। ওকে, ফাইন, প্যারা নাই। তোমাদের প্রি টেস্টের পরে যে প্লেলিস্টটা আমি দিব সেটা দেখে জাস্ট নোট করে করে যখন তুমি পড়বা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপাতত শুধু প্রি টেস্ট এক্সামটা ভালো মতো দেবো। ওকে, তো অষ্টক এবং দুইয়ের নিয়ম। অষ্টকের নিয়ম কি? অষ্টকের নিয়ম হচ্ছে মৌলসমূহ বন্ধন গঠনকালে শেষ কক্ষপথে
8টা ইলেকট্রন রাখবে বা 8টা ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে অষ্টকের নিয়ম। হ্যাঁ, আর দুইয়ের নিয়ম কি, মৌলসমূহ যৌগ গঠনকালে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। তো দুইয়ের নিয়ম কারা মেনটেন করে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। হ্যাঁ, এই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ছাড়া যারা আছে সবাই অষ্টকের নিয়ম মেনটেন করে। ওকে, একদম সহজ হয়ে গেল না? তাহলে কে অষ্টকের নিয়ম মানবে, কে দুইয়ের নিয়ম মানবে, এটা নিয়ে প্যারা আছে কোনো? এই তিনটা ছোট ছোট মৌল ছাড়া যতগুলো মৌল আছে সবাই হচ্ছে অষ্টকের নিয়ম মানবে, আর এই ছোট্ট মৌলগুলা দুইয়ের নিয়ম মানবে, কাহিনী শেষ। তো এই দুইটা নিয়ম দিয়েই হচ্ছে আমি কি করে ফেলবো, এই আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন করে ফেলবো। ওকে, তো এবার খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখো আয়নিক বন্ধন। কি লিখো? আয়নিক বন্ধন। খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখো আয়নিক বন্ধন। ওকে, তাহলে আয়নিক বন্ধন যদি তুমি লিখো, প্রথমে সংজ্ঞাটা লিখো, বা না লিখলে শুনো, যেহেতু হচ্ছে তো লেখার সময় নেই আজকে, পরীক্ষা তো কাল পরশু। ওকে, তো শুনো, সেটা হচ্ছে কি, পরমাণু সমূহ, বা পরমাণু সমূহ না বললে তুমি বলতে পারো ধাতু প্লাস অধাতু। হ্যাঁ, আয়নিক বন্ধন হচ্ছে ধাতু প্লাস অধাতু। হ্যাঁ, এবার ধাতু ও অধাতু ইলেকট্রন আদান প্রদানের ফলে এর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, এবং এই বল দ্বারা সৃষ্ট বন্ধনকে আয়নিক বন্ধন বলে। কোন নাম্বার কোশ্চেনে আসতে পারে? ওকে, কি বললাম, যে সংজ্ঞাটা বললাম এটা হচ্ছে খাতায় একটু লিখে রাখো, বা না লিখলে মাথায় একটু সেট করে রাখো। ওকে, তো গেল ধাতু আর অধাতু লাগবে, বুঝতেছই। তাহলে ধাতু আর অধাতু কারা? ধাতু আর অধাতু আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, অবভিয়াসলি এটা হচ্ছে আয়নিক বন্ধন দিবে, কারণ সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। আবার ধাতু অধাতু কিভাবে চিনবা, পর্যায় সারণী বাম পাশে মৌলগুলো ধাতু হয়, ডান পাশে মৌলগুলো অধাতু হয়। তাও যদি না বুঝো, যে নামের পরে আম আছে, আম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, আম থাকলেই ধাতু। ঠিক আছে, সামটাইমস কিন্তু আম কাঁঠাল থাকবে না, যেমন হচ্ছে আয়রন। আয়রন তো ভাই লোহা, এটা যে ধাতু এটা বোঝার জন্য কি আম কাঁঠাল লিচু এগুলো দরকার আছে? কোনো কোনো দরকার নাই। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক বন্ধন, কারণ সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন একটা গ্যাস, সো গ্যাস অবভিয়াসলি অধাতুই হবে। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, এগুলা সবই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। দেখো প্রত্যেকটাই ধাতু আছে প্লাস হচ্ছে অধাতু আছে, তো ধাতু অধাতু থাকলে হচ্ছে আয়নিক বন্ধন। এবং আয়নিক বন্ধন কি বলছি সংজ্ঞায়, ইলেকট্রন আদান প্রদানের ফলে বন্ধন গঠন করবে। হ্যাঁ, আয়নিক বন্ধন কিভাবে বন্ধন গঠন করবে, ইলেকট্রন আদান প্রদান করবে, বুঝছো? তো চলো আমরা দেখি ইলেকট্রন আদান প্রদান কেমনে করে। যেমন আমি একটা দেখাই, সোডিয়াম ফ্লোরাইডেরটা দেখাই। ওকে, একটু মুছলাম। হ্যাঁ, তো আমরা পড়ছি হচ্ছে আয়নিক বন্ধন। কি পড়ছি? আয়নিক বন্ধন পড়ছি, আয়নিক বন্ধন পড়ছি। তো বললাম সোডিয়াম ফ্লোরাইড, NaF। এই সোডিয়াম ফ্লোরাইডের কোশ্চেন কিভাবে আসবে, যে সোডিয়াম ফ্লোরাইডের বন্ধন গঠন ব্যাখ্যা করো। তাহলে তো তুমি সোডিয়াম ফ্লোরাইড দেখেই চিনছো, এটা হচ্ছে একটা কি বন্ধন দিবে, আয়নিক বন্ধন দিবে। তাহলে আয়নিক বন্ধন মানে অ্যান্সার কিভাবে হবে এবং পরীক্ষার খাতায় কি লিখতে হবে সেটা আমি সিকিউ সলভের সময় দেখা দিব। তাহলে সোডিয়াম, সোডিয়াম কত, 11, 11 হলে কত হয়, 2, 8, 1। এগুলো অনেকবার পড়ছো, 10-এ পড়ো মানে, এসএসসি দিবা মানে এগুলো অনেকবার পড়ছো। ফ্লোরিন, ফ্লোরিন কত, 9, 9 হলে কত হবে, 2, 7। এবং এগুলো যেহেতু বড় মৌল, আমি কি বলছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম ছাড়া সবাই অষ্টক নিয়ম মেনটেন করবে। তার মানে সোডিয়াম অবভিয়াসলি অষ্টক নিয়ম মেনটেন করবে, এবং একই সাথে ফ্লোরিনও হচ্ছে অষ্টক নিয়ম মেনটেন করবে। ওকে, তাহলে অষ্টক নিয়ম মানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন লাগবে। এবার সোডিয়াম কি করবে, তার কাছে একটা ইলেকট্রন আছে, সে নিশ্চয়ই 7টা গ্রহণ করবে না। এগুলো তোমাদের স্যাররা বিভিন্ন ভাবে পড়াইছে, যে 7টা ইলেকট্রন তার গ্রহণ করা খুবই টাফ হয়ে যাবে, এক্সপেন্সিভ। আমি এত কথা বলতেছি না, এগুলো অলরেডি জানো। সে যেহেতু ধাতু, একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে, এই একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে, আর সে কি করবে, 7 আছে, 8 বানানোর জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে। তাহলে তার লাস্ট কক্ষপথে 8টা হয়ে যাবে। এক যদি ছেড়ে দেয়, তার মানে তার লাস্ট কক্ষপথ কোনটা হয়ে যাবে, এটা, এটার মধ্যে অলরেডি 8টা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্কুলের টিচার অনেকবার পড়াইছে, সো আমি আর এই এত এক্সপ্লেনেশনে যাইতেছি না, যে তোমাদের অধ্যায়টা শেষ করা লাগবে। ওকে, তো আসো, এটা একটু ডায়াগ্রাম আকারে তোমার দেখাই দিতে হবে। তাহলে ডায়াগ্রাম তুমি কিভাবে দেখাবা, সোডিয়াম অবশ্যই 2, তারপর কত হবে, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর কি হবে, 1, 2, 8, 1। ওকে, আর ফ্লোরিন কি হবে, ফ্লোরিন হচ্ছে 1, 2, 1, 2, 3, 4, 6, 7, 7টা ছিল। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে বাবা,
সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সুন্দর করে চলে যাবে হচ্ছে ফ্লোরিনে। এটা তুমি অনেক সুন্দর করে চিত্রের মধ্যে দেখাই দিবা। তো দেখাই দেওয়ার পরে পরবর্তী ধাপটা কি হবে এটা তুমি হচ্ছে একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দিবা। পরবর্তী ধাপ কি হবে, এখানে সোডিয়াম 2, 1 2 3 4 5 6 7 8। তো সোডিয়াম কি করলো বলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো। ত্যাগ করলে কি হয়, মাথার উপরে ত্যাগ করলে চাঁদের উপরে প্লাস হয়, চাঁদের উপর কি হয়, প্লাস হয়। ত্যাগ করলে চাঁদের উপরে প্লাস হয়, মাথা মাথা মাথা। ওকে, আর কি আছে ওপাশে, প্লাস দিয়ে আমি যদি দেখাই, ফ্লোরিন প্রথম ছিল 2টা, এবার তার কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। সো ফ্লোরিনের মাথার উপরে হয়েছে মাইনাস। আলটিমেটলি কি হলো, সোডিয়াম ফ্লোরাইড। বুঝছো, তাহলে এই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। এবার যদি হচ্ছে LCl3 করতে যেতাম, তাহলে একটা অ্যালুমিনিয়াম আঁকা লাগতো, 3টা ক্লোরিন আঁকা লাগতো। MgF2 যদি করতে চাইতাম, একটা ম্যাগনেসিয়াম আঁকা লাগতো, 3টা ফ্লোরিন, সরি 2টা ফ্লোরিন আঁকা লাগতো। বুঝছো, তাহলে ওগুলা হোমওয়ার্ক, ওগুলা বাসায় করবা। আরো আয়নিক বন্ধন আমরা প্র্যাকটিস করব সিকিউ সলভে গিয়ে। হ্যাঁ, এই যে এখানে আজকে স্পেশাল পড়া হচ্ছে, লিখে রাখো টপিকে স্পেশাল সিকিউ সলভ। ওকে, এক সেকেন্ড একটু দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে ঘটনা, স্পেশাল সিকিউ আমরা সলভ করব। ওকে, তো গেল আয়নিক বন্ধন। তারপরে যাই চলো, তারপরে যাই চলো সমযোজী বন্ধন। হ্যাঁ, আচ্ছা আমি একটু এটা মুছে দিলাম, যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গা বেশি লাগতেছে, এটা মুছে দিলাম স্টার চিহ্ন দিয়ে। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। ওকে, তাহলে সমযোজী বন্ধন কি হবে, সমযোজী বন্ধন হবে অধাতু আর অধাতু। হ্যাঁ, সমযোজী বন্ধন হবে অধাতু প্লাস অধাতু। তাহলে এটা সংজ্ঞাটা, সুন্দর একটা সংজ্ঞা আছে, একটু বলি শুনো। অধাতু ও অধাতু ইলেকট্রন শেয়ারের ফলে তাদের মধ্যে ভ্যান্ডারওয়ালস বলের সৃষ্টি হয়। হ্যাঁ, এবং এই বল দ্বারা সৃষ্ট বন্ধনকে সমযোজী বন্ধন বলে। তার মানে বুঝতেছো, সমযোজী বন্ধনে অবভিয়াসলি ইলেকট্রন শেয়ার করবে এবং এদের মধ্যে অধাতু এবং অধাতু লাগবে। তাহলে কিভাবে, আমি যদি বলি নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, 2টাই অধাতু। যদি বলি অক্সিজেন, 2টা অক্সিজেন, 2টাই অধাতু। আমি যদি বলি আহ ক্লোরিন Cl2, 2টা ক্লোরিন, 2টাই হচ্ছে অধাতু। ঠিক আছে, আমি যদি বলি H2O পানি, হ্যাঁ তাহলে কি, 2টা, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, 2টাই গ্যাস, 2টাই অধাতু। আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, কিভাবে হবে, একটা কার্বন একটা অক্সিজেন, 2টাই কার্বন যদিও উপধাতু বাট কাইন্ড অফ অধাতু আর কি। সো কার্বন ডাই অক্সাইড হচ্ছে অবভিয়াসলি একটা সমযোজী বন্ধন। আরো 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 আমি যদি বলি NH3 অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, 2টাই হচ্ছে অধাতু। সো এটাও হচ্ছে আমাদের সমযোজী বন্ধন দিবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা সলভ করি। যেমন কোনটা সলভ করব, অক্সিজেনটা সলভ করি। তাহলে আমি বললাম কোশ্চেন আসবে কি, O2 এর বন্ধন প্রকৃতি। কি আসবে কোশ্চেন, O2 এর বন্ধন প্রকৃতি। ওকে, কোশ্চেন নিয়ে একদম প্যারা নিও না, আমরা সিকিউ সলভে গিয়ে আমি একদম খাতা একে তোমাকে দেখাই দিব যে খাতায় কয়টা লাইন লিখতে হয়, গয়ের জন্য কয় লাইন লিখতে হবে, ঘয়ের জন্য কয় লাইন লিখতে হবে, এবং কতটুকু লিখলে তোমাকে 1 মার্কস হচ্ছে টিচাররা কাটতে পারবে না। কেমিস্ট্রিতেও সিকিউ এ 10-এ 10ই পাওয়া পসিবল, 100-তে 100ই পাওয়া, আই মিন 50 না 50-এ 50ই পাওয়া পসিবল। আর 25টা এমসিকিউ হইলে 100-তে 100 পাওয়াই কেমিস্ট্রিতে পসিবল। ওকে, সো দেখো O2 এর বন্ধন প্রকৃতি, তাহলে বুঝতেছো। তাহলে আমি যদি অ্যান্সার করতে চাই, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 8, 8 হলে কত হবে 2 6, 8 হলে কত হবে 2 6 ইলেকট্রন বিন্যাস করলে। এবার আসো O2 মানে অক্সিজেন কয়টা লাগবে, অবভিয়াসলি অক্সিজেন 2টা লাগবে। চলো আমি একটা অক্সিজেন আঁকাই, মানে 2টা অক্সিজেনই আঁকাই। তাহলে এই যে একটা অক্সিজেন দিলাম আমি মাঝখানে, এর প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে দেখতেছো, 2টা, একটা 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, 6টা, 1 2 3 4 5 6। বুঝছো, তারপর আরেকটা অক্সিজেন আঁকাবো। এখন সমযোজী ইলেকট্রন শেয়ার করবে মানে কি, 2টা মৌলকে আমার অ্যাটাচ করে আঁকাইতে হবে। হ্যাঁ, আগের বার যেমন দূরে দূরে আঁকাইছিলাম, তারপর ইলেকট্রন আমি দেখাই দিয়েছিলাম তীর চিহ্ন দিয়ে যাচ্ছে। এবার শেয়ার, শেয়ার মানে কি, আমি যদি এই মার্কারটা ধরো, তুমি আর আমি 80 টাকা দিয়ে কিনছি, ওকে, 40 টাকা আমার 40 টাকা তোমার, তাহলে এই মার্কারের মালিক কে, আমি না, তুমি না, দুইজনই। ওকে, এই ব্যাপারটা আর কি। সো শেয়ার যেহেতু, তার মানে এই অক্সিজেন এবং আরেকটা যে অক্সিজেন আঁকবো, দুইটাই একসাথে অ্যাটাচ করে আঁকা লাগবে। হ্যাঁ, দুইজনেরই সমান অধিকার, কাহিনী শেষ। তো আরেকটা অক্সিজেন আঁকলাম, চলো এই পাশে। ওই অক্সিজেনের প্রথম কক্ষপথ দিয়ে চলো,
তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন, আচ্ছা এটা ক্রস দিয়ে দিই, ইলেকট্রন দুইটা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন 1 2 3 4 5 6। এখন সবচেয়ে বেশি যে প্রবলেমটা হবে সেটা তুমি মনে মনে আবার আমার বলতেছো যে আরে ভাই আপনি তো বড় মানুষ, আপনি তো বুঝে ফেলছেন যে এখানে হচ্ছে কয়টা করে ইলেকট্রন শেয়ার করা লাগবে। আমি কিভাবে বুঝবো? তুমি তো ছোট মানুষ, তুমি তো বাচ্চা, ঠিক আছে? তুমি বুঝবা। তুমি কিভাবে বুঝবা জানো? দেখো আমি কি বলছি যে বন্ধন তুমি যাই গঠন করো না কেন, তোমার হচ্ছে অষ্টকের নিয়ম বা দুইয়ের নিয়ম মানা লাগবে। তো অক্সিজেন কি পিচ্ছি মৌল বেরিলিয়াম পর্যন্ত না, তার মানে অক্সিজেন অষ্টকের নিয়ম মানবে। এবার একটা অক্সিজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। ফাইন। তাহলে এই যে 6 আছে, মনে করো 1 2 3 4 5 6। এবার এর সাথে যে তুমি ইলেকট্রন শেয়ার করাবা, যদি একটা ইলেকট্রন শেয়ার করাও, হ্যাঁ একটা ইলেকট্রন যদি শেয়ার করাও, তাহলে আলটিমেটলি কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, আলটিমেটলি 7টা হইলো। কারণ যারা শেয়ার করাবা তারা সহ হইতো তুমি গণবা। তাহলে 6টার সাথে যদি একটা ক্রস শেয়ার করাও, তাহলে ইলেকট্রন হলো কয়টা? 7টা। তো তোমার তো বানাইতে হবে 8টা। তাহলে ক্রস ইলেকট্রন শেয়ার করাইতে হবে কয়টা? 2টা। এবার দেখো এই গোল্লা ইলেকট্রন 6টা, ক্রস ইলেকট্রন 2টা, 8টা হইলো। তাহলে 2টা ইলেকট্রন শেয়ার করার জন্য আমার হচ্ছে গোল্লা ইলেকট্রন কয়টা নেওয়া লাগবে? 2টা নেওয়া লাগবে। এই জন্য আমি 2টা গোল্লা ইলেকট্রনের সাথে 2টা ক্রস ইলেকট্রন শেয়ার করালাম। ওকে, বুঝছো? এবার বুঝছো কি জন্য আমি 2টা ইলেকট্রন শেয়ার না করে 4টা ইলেকট্রন শেয়ার করছি 2টা অক্সিজেন থেকে? বোঝা গেছে? এই অস্ট্রকের নিয়ম মেনটেন করার জন্যই হচ্ছে আমার অ্যাকচুয়ালি শেষ কক্ষপথে এইভাবে ইলেকট্রনটা গুনে গুনে শেয়ার করাইতে হবে। 7টা থাকলে হবে না, 8টাই বানাইতে হবে। আর যেগুলো দুইয়ের নিয়ম মানে তাদের জন্য 2টাই বানাইতে হবে। ওকে, তো আশা করি বুঝছো। তো এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আমাদের অক্সিজেনের বন্ধন প্রকৃতি। এবং মনে রাখবা একটা ক্রস একটা ডটের জন্য একটা বন্ধন হয়। তাহলে এখানে একটা ক্রস একটা ডট, একটা বন্ধন, আরেকটা ক্রস আরেকটা ডট, আরেকটা বন্ধন। এই জন্য অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন হয়। অক্সিজেন অক্সিজেন কি বন্ধন হয়? অবভিয়াসলি অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন হয়। বুঝছো? তো এটা হচ্ছে গোল্লাকায়া ক্রস আর ডট দিয়ে তুমি এই এক্সপ্লেনেশন গুলো দিতে পারবা। সমযোজী বন্ধনের ক্ষেত্রে শর্টকাটেও আঁকা যায়, শর্টকাটেও আঁকা যায়। শুধুমাত্র শর্টকাট অনেক স্কুলে কেটে দেয় অনেক স্যাররা। হ্যাঁ, তাও আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে শুধুমাত্র তুমি শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো দিলেও হবে। যেমন অক্সিজেন, একটা অক্সিজেন দিলাম, এটা শেষ কক্ষপথে কয়টা আছে? 1 2 3 4 5 6, 6টা গোল্লা। তাহলে আমি 1 2 3 4, এই যে দেখো 5 6, 6টা গোল্লা দিলাম। ও পাশে আমি আরেকটা অক্সিজেন দিলাম। এই অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা ক্রস। তাহলে 1 2 3 4 5 6। ঠিক আছে, তারপরে এখানে একটু ডট ডট দিয়ে দেখা দিলাম, তাও হবে। তাও কিন্তু দেখো ঘটনা একটাই হয়েছে। লাস্ট কক্ষপথে কালো অক্সিজেনে কয়টা? একটা গোল্লা, 2টা গোল্লা, 3টা 4টা 5টা 6টা, আর 2টা ক্রস শেয়ার করেছে, 2টা ক্রস, তাহলে 8টা। ওটার ক্ষেত্রে ক্রস কয়টা? একটা 2টা 3টা 4টা 5টা 6টা, 2টা গোল্লা তার সাথে শেয়ার করেছে 8টা। সো এইভাবেও তুমি এক্সপ্লেন করে দিতে পারো, এইভাবেও এক্সপ্লেন করে দিতে পারো পরীক্ষার খাতায়। দুইটাই রাইট, তবে আমি এটা বেশি প্রেফার করি। ওকে, তো এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি বাকিগুলা পারবা, আশা করি বাকিগুলা পারবা। হ্যাঁ, না পারলেও আমরা সিকিউতে গিয়ে বাকি অনেকগুলা সলভ করার ট্রাই করব। ওকে, জাস্ট মিনিট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। এই হচ্ছে কি আমাদের সমযোজী বন্ধন। হ্যাঁ, রাসায়নিক বন্ধনের পার্ট মোটামুটি শেষ। তো সন্নিবেশ সমযোজী বন্ধন লাগবে না। সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে আবার লিগ্যান্ড টিগ্যান্ড লাগে, একটু অ্যাডভান্স পড়া। আপাতত লাগবে না, যেহেতু আমরা ওয়ান নাইট শর্ট করতেছি। ঠিক আছে, তো আপাতত লাগবে না। ঠিক আছে, তো তারপরে আসো, এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে 2টা রুলস পড়া লাগবে। আমরা তো অষ্টক রুলস অ্যাপ্লাই করে কাজগুলো করলাম। কোন রুলস অ্যাপ্লাই করে কাজগুলো করলাম? অষ্টক রুলস। সো 2টা ব্যতিক্রম ধর্মী আছে, একটার নাম হচ্ছে অষ্টক সংকোচন আর একটা নাম হচ্ছে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সংকোচন আর একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। বুঝছো? তাহলে অষ্টক সংকোচন কি? অষ্টক সংকোচন মনে রাখবা যে কেন্দ্রীয় যে পরমাণুটা থাকবে সেখানে যদি ইলেকট্রন 8টার বেশি থাকে, সরি 8টার যদি কম থাকে সেটা হচ্ছে সংকোচন, আর 8টার যদি বেশি থাকে সেটা হচ্ছে সম্প্রসারণ। যেমন আমি যদি এক্সাম্পল বলি, PCl5 কি বললাম? আচ্ছা আচ্ছা, কেমিক্যালি শেষ। আমি বললাম PCl5 কি বললাম? PCl5 এটা হচ্ছে, সরি, আমি বললাম PCl5 এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ হবে। আমি বললাম BCl3 কি বললাম? BCl3 এটা হচ্ছে অষ্টক সংকোচন হবে। এবার
তুমি নিশ্চয়ই আবার বলতেছো যে আরে আপনি তো বড় মানুষ, আপনি তো এগুলো মুখস্থ, কোনটা অষ্টক সংকোচন হবে কোনটা অষ্টক সম্প্রসারণ হবে, আমরা কিভাবে বুঝবো? আপাতত যেহেতু হচ্ছে তুমি এত অ্যানালাইসিস করা তোমার টাইম নেই, তুমি আসলে যৌগ আঁকাইলি তুমি বুঝবা কোনটা অষ্টক সংকোচন হচ্ছে কোনটা অষ্টক সম্প্রসারণ হচ্ছে। কিন্তু যেহেতু তোমার এত অ্যানালাইসিস করার টাইম নেই, একটু মুখস্থ রাখো, পিসিএল 5 আসে আসলে, আর সংকোচনের ক্ষেত্রে বিসিএল 3 আসে আসলে আর কি। ওকে, তো চলো আমরা কাজটা করি। অষ্টক সম্প্রসারণ পিসিএল 5 তোমার দেখাই। প্রথমে আমরা অষ্টক সম্প্রসারণটা দেখি। তাহলে সম্প্রসারণটা দেখি, চলো সম্প্রসারণ। তাহলে সম্প্রসারণটা কিভাবে দেখি আমরা? পিসিএল 5, তাহলে ফসফরাস, ফসফরাস কত? 15, তাহলে 15 হলে কত হবে? 2 8 5। ক্লোরিন কত? 17, 17 হলে কত হবে? 2 8 7। বুঝছো? ওকে, তো ফসফরাস এবং ক্লোরিন দুইটা যেহেতু অধাতু, সো অবভিয়াসলি এদের মধ্যে সমযোজী বন্ধন গঠন হবে, মানে সমযোজী বন্ধন হবে। তাহলে পি, যদি আমি গোল্লা দিই, শুধুমাত্র লাস্ট কক্ষপথ গুলো আমি দেখাই, হ্যাঁ আগের মতো গোল্লা দিয়ে শুধুমাত্র লাস্ট কক্ষপথ দেখাই। তাহলে ক্লোরিন কয়টা লাগবে? 5টা লাগবে। তাহলে 5টা ক্লোরিনের জন্য আমি 5 দিকে 5টা ইলেকট্রন দিলাম। এবার এর সাথে আমি কয়টা ক্লোরিন এড করবো? 5টা ক্লোরিন এড করবো। দেখো এই যে দেখো, একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন, চারটা ক্লোরিন, 5টা ক্লোরিন। আর 5টা ক্লোরিনের মধ্যে ক্লোরিনের লাস্ট কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে? 7টা, তাই না? তো এই যে 7, আমি যদি আবার বোঝাই, 1 2 3 4 5 6 7, এর সাথে যেই শেয়ার করো, কয়টা ক্রস শেয়ার করা লাগবে? একটা, কারণ 7টা ফোটা আর একটা ক্রস, 8টা হয়ে গেল না? এবার কি দুইটা শেয়ার করবে নাকি একটা শেয়ার করবে? অবভিয়াসলি একটা ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে? তাহলে ক্লোরিনের এক, আচ্ছা ক্লোরিনের ক্রস দেই, 1 2 3 4 5 6, এই যে 7, 7 নাম্বারটা কি করছে? এই ফোটার সাথে শেয়ার করছে। এই ক্লোরিনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7, 7 নাম্বারটা কি করছে? তার সাথে শেয়ার করছে। এই ক্লোরিনের ক্ষেত্রে 1 2 3 4 5 6, 7 নাম্বারটা কি করছে? শেয়ার করছে। এই ক্লোরিনের ক্ষেত্রে 2 4 6, 7 নাম্বারটা শেয়ার করেছে। 2 4 6 7 নাম্বারটা শেয়ার করেছে। তাহলে দেখো তো কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কেন্দ্রে কি আছে? দেখেই বুঝাইতেছে কেন্দ্রে আছে ফসফরাস। তো ফসফরাসের টোটাল ইলেকট্রন কয়টা হইলো লাস্ট কক্ষপথে? 5টা ফোটা, মানে 5টা, আরো 4টা ক্রস তার সাথে শেয়ার করছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 5টা ফোটা 5টা ক্রস মিলে ফসফরাসের ইলেকট্রন কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল না? তাহলে কি আমি কি বলছিলাম? সম্প্রসারণে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন 8-এর বেশি হবে। সো 8-এর বেশি হয়েছে, সো অবভিয়াসলি আমি বলতে পারি যে ফসফরাসের ইলেকট্রন সম্প্রসারণ ঘটেছে। হ্যাঁ, তার মানে এটাই হচ্ছে আমাদের অষ্টক সম্প্রসারণ। এটাই কি আমাদের অষ্টক সম্প্রসারণ। ফাইন, তো মুছে দিলাম। তারপরে আসো অষ্টক সংকোচন। তারপরে আসো অষ্টক সংকোচন। তারপরে আসো অষ্টক সংকোচন। তাহলে অষ্টক সংকোচন কি হবে? অষ্টক সংকোচন হবে যে বিসিএল 3 দিয়ে, চলো দেখাই। তাহলে বোরন, বোরন কত? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 5, তাহলে 5 হলে এটা কত হয়? 2 আর হচ্ছে 3। ক্লোরিন, ক্লোরিন কত? 17, 17 হলে কত হবে? 2 8 7। এগুলো কিন্তু ইলেকট্রন বিন্যাস করতেছি, এগুলো দেখে আবার ভয় পায় না, এগুলো তো পারোই। তাহলে বিসিএল 3, তাহলে বোরন একটা থাকবে, এই যে বোরন একটা, তার লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা দুইটা তিনটা। তার সাথে আমার ক্লোরিন কয়টা অ্যাড করা লাগবে? তিনটা। একটা বোরনের সাথে 3টা ক্লোরিন, তাহলে এই যে আগের মতোই একটা ক্লোরিন, এই যে আগের মতোই একটা ক্লোরিন, এই যে আগের মতোই একটা ক্লোরিন। তাহলে এই যে ক্লোরিন কয়টা করে ইলেকট্রন শেয়ার করে? অবভিয়াসলি একটা করে ইলেকট্রন শেয়ার করে। মাত্রই শিখলাম আমরা। ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করে। এবার দেখো তো ক্লোরিনের তো লাস্ট কক্ষপথে আগের বারও 8টা হয়েছিল, এবারও 8টা হয়েছে। বাট বোরনের শেষ কক্ষপথে কয়টা হলো ইলেকট্রন? 2টা 4টা 6টা, 3টা কালো গোল্লা আর 3টা নীল ক্রস। কয়টা হইলো বোরনের লাস্ট কক্ষপথে? 6টা। তো এবার কেন্দ্রীয় পরমাণুকে, অবভিয়াসলি বোরন যেহেতু কেন্দ্রে আছে, কেন্দ্রীয় পরমাণু যদি বোরন থাকে, বোরনের কি 8টা ইলেকট্রন কমপ্লিট হয়েছে? হয় নাই। সো অবভিয়াসলি বোরনের অষ্টক সংকোচন ঘটেছে। এই জন্য বলেছি বিসিএল 3 তে অষ্টক সংকোচন ঘটবে এবং পিসিএল 5 এ অষ্টক সম্প্রসারণ ঘটবে। এই ছিল হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন নিয়ে পড়াশোনা এবং অষ্টক সংকোচন ও অষ্টক সম্প্রসারণ নিয়ে পড়াশোনা, ঠিক আছে? তারপরে আসো আমরা যাবো গা পোলার সমযোজী যৌগে। হ্যাঁ, পোলার সমযোজী যৌগে একটু দেখে নিই। ওকে, তারপরে আমরা চলে যাব পোলার সমযোজী যৌগে। ওকে,
এখানে আরো কিছু কথাবার্তা বাকি আছে, যেমন হচ্ছে আয়নিক বন্ধন কোনটা সেটা তুমি দেখলে চিনবা। হ্যাঁ, আয়নিক বন্ধনের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে, একটা যৌগের তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে হচ্ছে আয়নিক যৌগের মান, সমযোজী যৌগের মান এবং পোলার সমযোজী যৌগের মান জানা থাকলে সেটা বোঝা যায়। হ্যাঁ, ওকে ওকে, ওইদিকে আমি যাচ্ছি না, ডিরেক্ট পোলার সমযোজী যৌগে যাচ্ছি, ওগুলো পড়াবো ইন ডিটেলস, ক্লাস যখন নিব তখন পড়াবো। তাহলে আসো পোলার সমযোজী যৌগ, কারণ অনলাইনে আসলে এত লং ক্লাস করতে খুবই বোরিং লাগে, আই নো। সো আমি যতটুকু শর্টকাটে পারি একদম কি টপিক গুলো তোমাদেরকে দেখাই দিতেছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাও তাও হচ্ছে সামটাইমস এমসিকিউ আসে, একটু লিখে রাখো খাতায় কোন জায়গায়। তড়িৎ ঋণাত্মকতার মান, একটা যৌগের তড়িৎ ঋণাত্মকতা যদি 0.9 কম হয় তাহলে সেটা হচ্ছে সমযোজী। 0.9 থেকে যদি 1.7 হয় সেটা হচ্ছে আয়নিক, সরি, 0.9 থেকে যদি 1.7 হয় সেটা হচ্ছে পোলার সমযোজী, পোলার, সেটা হচ্ছে পোলার সমযোজী। আর 1.7 থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে আয়নিক, সেটা হচ্ছে কি আয়নিক। ওকে, তো তড়িৎ ঋণাত্মকতার মান তুমি কিভাবে জানবা? মনে আছে আমি হচ্ছে চতুর্থ অধ্যায় পড়াইছিলাম। যেমন আমি তোমার যদি দেখাই H2O, তার আয়নিক তড়িৎ ঋণাত্মকতার মান কত হবে? অক্সিজেন, অক্সিজেনে বেশি, এই ক্ষেত্রে বেশিটা থেকে অলওয়েজ কমটা মাইনাস করা লাগে। পরমাণু কয়টা আছে ডাজন্ট ম্যাটার। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত মনে আছে? 3। হাইড্রোজেনের কত? -2.1। তাহলে এটা কত হলো? 0.9। এই যে দেখছো 0.9 মানে পানি হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ। তারপর যদি আমি দেখাই সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিনের কত? 3.5 আর সোডিয়ামের কত? 2.1। এটা বিয়োগ করে দেখো এখানে, সরি ক্লোরিনের হচ্ছে 4, ক্লোরিনের 4। তাহলে এখান থেকে 2.1 মাইনাস করে দেখো, এটা অবশ্যই 1.7 থেকে বেশি হবে, 1.9 বা সামথিং হবে আর কি। যাই হোক, তো অবভিয়াসলি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। হ্যাঁ, এগুলোর ইন ডিটেলস আমি ফুল প্লে লিস্টে তোমাদেরকে দেখাই দিব হোয়াটএভার। তো দেখো পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগের সংজ্ঞাটা একটু মনে রাখো কষ্ট করে, যে সকল সমযোজী যৌগের দুই প্রান্তে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় সেই সকল যৌগকে পোলার সমযোজী যৌগ বলে। তোমার কালকে পরীক্ষায় খ নাম্বারে আসবে পানি একটি পোলার সমযোজী যৌগ, ব্যাখ্যা করো। কি আসবে? পানি একটি পোলার সমযোজী যৌগ, পানি একটি পোলার সমযোজী যৌগ, এটার এক্সপ্লেনেশন আসবে আর কি, বুঝছো? তাহলে এটার এক্সপ্লেনেশন যদি আসে তাহলে কিভাবে করব? তাহলে দেখো, তো আমরা তো অলরেডি মান দিয়ে জানি যে পানি একটা পোলার সমযোজী যৌগ। তার মানে পোলার সমযোজী যৌগের সংজ্ঞা অনুযায়ী তার দুই প্রান্তে আমার আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করে দেখাইতে হবে। তাহলে আমি যদি বলি অক্সিজেন, চলো এটার বন্ধনটা ক্রিয়েট করি আমি। হ্যাঁ, আগে এটার বন্ধনটা ক্রিয়েট করি। তাহলে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8, 8 হলে কত হয়? 2, 6। হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে 1, সো 1। তো হাইড্রোজেন অবভিয়াসলি 2 এর নিয়ম মেনটেন করে চলবে। তাহলে অক্সিজেনের লাস্ট কক্ষপথে চলো আমি 6টা ইলেকট্রন দিই। হ্যাঁ, ওইভাবে আঁকলাম আর কি, গোল্লা দিয়ে আঁকলাম, সমস্যা আছে কোনো? নাই। তাহলে 1, 2, 3, 4, 5, 6, দুইটা ইলেকট্রনের কেন দুই পাশে দিলাম? কারণ H2O এ আমার হাইড্রোজেন কয়টা আঁকাইতে হবে? H2 লিখাই আছে, হাইড্রোজেন দুইটা আঁকাইতে হবে। হ্যাঁ, তাহলে এই পাশে আমি একটা হাইড্রোজেন আঁকাবো, এই পাশে আমি একটা হাইড্রোজেন আঁকাবো, এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন ক্রস, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ক্রস। তাহলে দেখো তো এই পাশে কি হলো? অক্সিজেনের লাস্ট কক্ষপথে 2, 4, 6, 8, আবার হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে দুইটা ইলেকট্রন হয়েছে। ওকে, হাইড্রোজেন 2 এর নিয়ম মেনেছে, অক্সিজেন 8 এর নিয়ম মেনেছে। ওকে, এইগুলো নিয়ে কেচাল মানে প্যাচ লাগাবে না যে হচ্ছে হাইড্রোজেন কেন দুইটা দিচ্ছেন। H2O মানে কি? হাইড্রোজেন 2 টাকা লাগবে, অক্সিজেন 1 টাকা লাগবে, সিম্পল। তখন O2 ছিল মানে কি? অক্সিজেন 2 টাকা ছিলাম আমরা। N2 মানে কি? নাইট্রোজেন 2 টাকা লাগবে। এই তো অক্সিজেনের দেখো লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়েছে। হ্যাঁ, তো যখন O2 হয়েছিল তখন কিন্তু 2টা করে ইলেকট্রন শেয়ার করছিল। এবার কি 2টা করে ইলেকট্রন শেয়ার করলে মিলবে? 2টা করে ইলেকট্রন শেয়ার করলে মিলবে না। এই জন্য হচ্ছে দুইটা হাইড্রোজেন একটা করে টোটাল 2টা ইলেকট্রন শেয়ার করছে, এতে করে অক্সিজেনের লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়েছে, সে 8 এর নিয়ম মেনেছে এবং হাইড্রোজেন 2 এর নিয়ম মেনেছে। ওকে, তো এইবার আসো বন্ধনটা যদি তুমি দাও আগের মতো, অক্সিজেনের সাথে এই যে হাইড্রোজেন একটা বন্ধন, এই যে হাইড্রোজেন একটা বন্ধন। আমার একটু বলো তো এখানে আসলে দেখে কি মনে হইতেছে? কত ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে? 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে, তাই না?
একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে ডিহাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হ্যাঁ, এই সংকরায়নের কাজ হচ্ছে বন্ধন কোণকে সংকুচিত করে দেওয়া। হ্যাঁ, সংকরায়নের কাজ কি? বন্ধন কোণকে সংকুচিত করে দেওয়া। ওকে, এটা শুনে আবার অজ্ঞান হয়ে যায় না যারা এসএসসি তে আছো, এইচএসসি পড়া আর কি এটা, ঠিক আছে? তো এই মনে রাখবা, পানির ক্ষেত্রে ডিহাইব্রিডাইজেশন হয়ে এই বন্ধন কোণটা সংকুচিত হয়ে যায়, তাহলে কি আর 180 ডিগ্রি হবে? হবে না। বন্ধন কোণ হচ্ছে সংকুচিত হয়ে হয় হচ্ছে 104.5 ডিগ্রি। কত হয়? 104.5 ডিগ্রি হয়, বুঝছো? তাহলে এই যে 104.5 ডিগ্রি হইলো, এটাই হচ্ছে পানির বন্ধন কোণ। হওয়ার কথা ছিল 180 ডিগ্রি, বাট ডিহাইব্রিডাইজেশন বা সংকরায়নের ফলে, আমি একটু টার্মটা লিখে দিই, কার ফলে? সংকরায়নের ফলে তাদের বন্ধন কোণ হয় হচ্ছে 104.5 ডিগ্রি। ওকে, এবার আসো এখানে কি ঘটনাটা ঘটছিল। আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটছিল, দুই জোড়া মুক্ত ইলেকট্রন ছিল এখানে। তাহলে আমি যদি এক জোড়া আঁকাই, দুই জোড়া আঁকাই, দুই জোড়া হচ্ছে মুক্ত ইলেকট্রন ছিল, আর এক জোড়া হচ্ছে, মানে দুই জোড়া হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন ছিল। আচ্ছা, এরপরে দেখো এখানে কি কাহিনীটা হয়েছে। এখানে অক্সিজেনের ক্ষেত্রে বন্ধন গঠন করে নাই দুই জোড়া ইলেকট্রন, সো মুক্ত জোড় ইলেকট্রন ছিল হচ্ছে দুই জোড়া, আর বন্ধন গঠন করছে হচ্ছে একটা দুইটা একটা দুইটা, তাহলে দুই জোড়া ইলেকট্রন হচ্ছে বন্ধন গঠন করেছে। ওকে, তো এইবার যে ঘটনাটা ঘটবে, এই যে বন্ধন জোড় ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে চলে যাবে। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখবা, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, সরি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে তার নিজের দিকে টেনে নেয়। ওকে, তাহলে এখানে অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে যদি তার নিজের দিকে টেনে নেয়, তোমার আমার দিকে টেনে নিয়ে আসলাম, এই কথার মানে কি? আমি তোমাকে গ্রহণ করলাম। ওকে, তাহলে অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রনকে তার দিকে টেনে নিতেছে, মানে কি? অক্সিজেন গ্রহণ করতেছে। তো গ্রহণ করলে মাথার উপরে কি হয়? মাইনাস হয়, মনে পড়ে নিশ্চয়ই। গ্রহণ করলে মাথার উপরে মাইনাস হয়, তাহলে অক্সিজেনের মাথার উপরে ওইখানে মাইনাস হবে। কিন্তু অক্সিজেন কি পুরোপুরি গ্রহণ করতে পারতেছে? সমযোজী বন্ধনে কি পুরোপুরি গ্রহণ করা যায়? না। আয়নিক বন্ধনে পুরোপুরি গ্রহণ করা যায়, পুরোপুরি ত্যাগ করা যায়, বা সমযোজী বন্ধনে পুরোপুরি গ্রহণ করা যায় না। পুরোপুরি গ্রহণ করা যায় না, তাও যেহেতু সে তার নিজের দিকে টেনে নিয়ে আসতেছে, তার মানে সে গ্রহণ করছে, বাট আংশিক গ্রহণ করছে। এই জন্য শুধু মাইনাস হবে না, ডেল্টা মাইনাস হবে। ডেল্টা, এই চিহ্নের নাম কি? ডেল্টা। এটা আংশিক বোঝায় আর কি। তো কয় জোড়া ইলেকট্রনের সে নিজের দিকে টেনে নিয়ে যেতেছে তার পাওয়ার দিয়ে? দুই জোড়া। এই জন্য অক্সিজেনের মাথার উপরে হয় 2 ডেল্টা মাইনাস। আর অক্সিজেন আংশিক গ্রহণ করতেছে, মানে কি? হাইড্রোজেন ছাড়তেছে, না ছাড়লে তো সে নিজের দিকে নিতে পারবে না। ওকে, তাহলে হাইড্রোজেন ছাড়তেছে, কি ছাড়তেছে? ইলেকট্রন ছাড়তেছে। ছাড়লে কি হয়? ছাড়া মানে তোমাকে মনে করে ছেড়ে দিলাম, তার মানে এটা কি? ত্যাগ করলাম। ত্যাগ করা মানে কি? ধনাত্মক হওয়া। তাহলে হাইড্রোজেনের মাথার উপরে ধনাত্মক হবে। বাট সে কি পুরোপুরি ছাড়তেছে? না, সে কি করতেছে? আংশিক ছাড়তেছে। এই জন্য হাইড্রোজেনের মাথার উপর ডেল্টা প্লাস, এই হাইড্রোজেনের মাথার উপরে ডেল্টা প্লাস। এক জোড়া ইলেকট্রন ত্যাগ করলে একটা ডেল্টা প্লাস হয় আর কি। সো এই যে দেখো পানির দুই প্রান্তে, এই যে এইটুক পার্ট, এইটুক পার্ট, এইটুক পার্ট, পানির দুই প্রান্তে কি হলো? আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলো। এই কারণেই পানিকে পোলার সমযোজী যৌগ বলা হয়। ওকে, বুঝছি ব্যাপারটা? বুঝছি। আচ্ছা, তারপরে আসো, গেল পানি একটি পোলার সমযোজী যৌগ। আচ্ছা, এখানে একটা জিনিস বন্ধন করানোর সময় বলি নাই, এটা একটু বলে নেই, যদি আমি ভাবছিলাম এটা সিকিউ সলভে গিয়ে বলবো, তাও এখানে একটু বলে নেই। সেটা হচ্ছে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় আর হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন, বুঝছো? তাহলে মুক্ত জোড় মানে বন্ধন গঠনকালে যে কয় জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন। ওকে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কি? বন্ধন গঠনকালে যে কয় জোড় ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তারা হচ্ছে মুক্ত জোড়। হ্যাঁ, বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তারা হচ্ছে বন্ধন জোড়। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। NH3, আমি বললাম NH3 বন্ধন গঠন করো, ঠিক আছে? তাহলে NH3 বন্ধন গঠন তুমি কিভাবে করবা? নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7, 7 হইলে 2 5,
হাইড্রোজেন কত 3, সরি হাইড্রোজেন হচ্ছে 1, 1 হলে তো একই, তাহলে নাইট্রোজেনের লাস্ট কত চলো 5টা ইলেকট্রন দিই, হাইড্রোজেন কয়টা দিতে হবে 3টা, এজন্য 1টা 2টা 3 4 5, 3টা ইলেকট্রন কেন 3 দিকে দিলাম, কারণ 3টা হাইড্রোজেন শেয়ার করবে, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাহলে এই যে হাইড্রোজেনের ক্রস, হাইড্রোজেনের ক্রস, হাইড্রোজেনের ক্রস, তাহলে এবার দেখো তো নাইট্রোজেনের লাস্ট কত 8টা ইলেকট্রন তো হলো, সবই বুঝলাম, কিন্তু এখানে বন্ধন গঠন অংশগ্রহণ করেছে কয় জোড় ইলেকট্রন, 1 জোড় 2 জোড় 3 জোড়, তার মানে এখানে 3 জোড় হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, ঠিক আছে, আর এক জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, এক জোড় কি মুক্ত জোড় ইলেকট্রন। ওকে, সো এই হচ্ছে আর কি ঘটনা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কোনগুলা, মুক্ত জোড় ইলেকট্রন কোনগুলা, এটা হচ্ছে তোমার খুব ভালোভাবে বোঝা লাগবে। তাহলে আমরা কি কি পড়লাম, পোলার সমযোজী যৌগ পড়ে ফেললাম, বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রনও পড়ে ফেললাম, এবার আয়নিক যৌগের বৈশিষ্ট্য আছে, বুঝছো, তাহলে আমি আবার একটু মুছি, এবার আয়নিক যৌগের বৈশিষ্ট্য, তাহলে মনে রাখবে আয়নিক যৌগের বৈশিষ্ট্য একটা আছে দ্রবণীয়তা, একটা আছে বিদ্যুৎ পরিবাহিতা, আর একটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হবে, গলনাঙ্ক বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে, তারপর তারা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে এবং বিদ্যুৎ পরিবাহী হবে। তাহলে চলো প্রথমে আমরা পানিতে দ্রবণীয়তা পড়ি, তাহলে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, আচ্ছা মার্কার তো কাল শেষ হয়ে যাচ্ছে রে, আয়নিক যৌগের হচ্ছে পানিতে দ্রবণীয়তা। ওকে, তো দেখো শেষ করে দিই, তারপর হচ্ছে মার্কেট চেঞ্জ করছি। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, আয়নিক যৌগ কারা, অলরেডি আমরা জানি, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো সবই হচ্ছে আয়নিক যৌগ। হ্যাঁ, তাহলে আয়নিক যৌগ যদি পানিতে দ্রবীভূত করতে চাই, মনে করো আমি প্রথমে একদমই পিচ্ছিটা সোডিয়াম ক্লোরাইড, যেটা দিয়ে অনেকে বুঝছো আগেও, এটা দিয়েই বুঝালাম, সোডিয়াম কি হবে পানিতে দ্রবীভূত হবে, ক্লোরিন সরি সোডিয়াম ক্লোরাইড যদি পানিতে দাও তাহলে তারা এইভাবে আয়নিত হবে। আপাতত শুধু বেসিকটা বুঝো, সিকিউ সলভ তো আমি লিখে রাখছি, সিকিউ সলভে গিয়ে আমি অ্যাকচুয়ালি দেখাবো যে একটা প্রশ্নের আসলে কতটুকু ব্রড করে লিখতে হয়, কি কি লিখতে হয়, প্যারা নিও না এগুলো নিয়ে। হ্যাঁ, শুধু আপাতত বুঝো। হ্যাঁ, আর এগুলা এই ক্লাসটা কিন্তু আমি অনেক নোট টোট করে পড়াইতেছি না, আমি কিন্তু একদমই বেসিক থেকে যখন পড়াবো খুবই সুন্দর মতো নোট করে করে পড়াবো, ঠিক আছে, এই ক্লাসটা হচ্ছে জাস্ট র্যান্ডম টপিক গুলো পড়ায় আমি সিকিউতে চলে যেতে চাই। ওকে, তাহলে আসো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়নিত অবস্থায় আছে। তো এবার মনে করো এটা হচ্ছে একটা বালতি, এখানে পানি আছে, কি আছে পানি আছে, তাহলে এই ফোটা ফোটা পানি না দিয়ে আমি একটা পানি দিয়ে ফেলি, পানি হচ্ছে দেখতে এরকম, অবভিয়াসলি ডেল্টা প্লাস টু ডেল্টা মাইনাস। তো এই জায়গায় যদি তুমি সোডিয়াম ক্লোরাইড দাও, তাহলে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস, বুঝছো কি হবে, সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস। এবার বুঝো, অক্সিজেনের মাত্রার উপরে মাইনাস আছে, হাইড্রোজেনের মাত্রার উপরে প্লাস আছে, আবার এখানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের মাত্রার উপরে প্লাস আছে, ক্লোরিনের মাত্রার উপরে মাইনাস আছে, বুঝছো। এইবার এই জিনিসগুলো যদি তুমি পানিতে দাও, তাহলে প্লাস রে মাইনাসে খাই দিবে। আচ্ছা, আহা এভাবে বলতে হয় না, একটু সুন্দরভাবে বলি আর কি, ঠিক আছে, এখানে হচ্ছে প্লাস মাইনাস একত্রিত হয়ে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, কি হবে প্লাস মাইনাস একত্রিত হয়ে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ ধনাত্মক যে আয়নগুলো আছে সেগুলো ঋণাত্মক আয়ন, সেগুলোর কাছে ঋণাত্মক আয়নগুলো যাবে, ঋণাত্মক আয়নগুলোর কাছে ধনাত্মক আয়নগুলো যাবে, তারপর প্লাস মাইনাস একত্রিত হয়ে ভ্যানিশ হয়ে যাবে। এইভাবেই হচ্ছে একটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যায়, এটা হচ্ছে বেসিক। এবার আসো, এটার চিত্র আছে, চিত্রটা কেমন আঁকাবা, এই বালতির চিত্র আঁকায় দিবা পরীক্ষায় না, স্যারে তো থাবড়াবে, আবার বলতে পারে কোন স্যারে পড়াইছে তারা নিয়ে আসো, ঠিক আছে, সো এটা লিখা যাবে না। হ্যাঁ, মনে করো তুমি কি করতেছো, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা পড়তেছো, তাহলে অলরেডি পানি তো চিনো, পানি দেখতে এরকম, টু ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, তাহলে এই যে হচ্ছে টু ডেল মাইনাস প্লাস এর যে পার্টটা, আমি যদি এবার সোডিয়াম প্লাস নেই, সোডিয়াম প্লাস নেই, তাহলে একটু বলো তো সোডিয়াম প্লাসের দিকে কারা আসবে, প্লাসের দিকে কে আসে, জানো না, রসায়ন আসলে রসের জিনিস, বুঝছো, রসায়নের ফিল করা লাগবে, রসায়নের প্রেমে পড়া লাগবে, তাইলে তুমি খুব ভালো রসায়ন পারবা, বুঝছো। প্লাসের দিকে মাইনাস আসে, এটা তো ভাই
যে 7 এ পড়ে সেও বুঝে, বুঝছো না? এটার কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, মানে রিয়েল লাইফ এক্সাম্পল আছে। অনলাইনে আরো বহুত মানুষ দেখবে, জন্য আমি আর কি বললাম না, ঠিক আছে? যাই হোক, তাহলে প্লাসের দিকে অলওয়েজ মাইনাস গুলো আসবে, একটু মনে রাখো। সো সোডিয়াম প্লাসের দিকে পানির কোন প্রান্তগুলো আসবে? মাইনাস প্রান্ত। তো পানির মাইনাস প্রান্তকে অক্সিজেন গুলো, তাহলে আমি একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, চারটা অক্সিজেন দিলাম। চারটা অক্সিজেন তো আসবে না, আরো হাজার হাজার কোটি কোটি অক্সিজেন আসবে, বাট সুন্দরের জন্য আমি চারটা অক্সিজেন দিলাম। তাহলে অক্সিজেন যদি এইভাবে দেই, তাহলে হাইড্রোজেন গুলো নিশ্চয়ই এইভাবে চলে যাবে, মানে অক্সিজেন যে পাশে আসে আছে, হাইড্রোজেন তার বিপরীত পাশে থাকে, তাই না? তাহলে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ওকে, তাহলে হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস। ওকে, তারপরে সোডিয়াম প্লাসের হয়ে গেল। এবার ক্লোরিন মাইনাস। তাহলে ক্লোরিন মাইনাসের দিকে পানির কোন প্রান্তগুলো আসবে এবার বলো তো? এবার মাইনাস, মাইনাসের দিকে কি আসবে বলছি? অপোজিট, অপোজিট, অপোজিট জেন্ডার, বুঝছো না? দেখো না, পোলা মানুষের দেখবা মায়া মানুষের দেখতে খুব ভালো লাগে, যারই দেখে তারই ভালো লাগে, বুঝছো? আবার মেয়ে মানুষের দেখবা পোলা মানুষের ভালো লাগে, বুঝছো? যারই দেখে তারই ভালো লাগে না হয়তো বা, আই ডোন্ট নো, হ্যাঁ, মেয়েদের ফিলিংস, বাট ছেলেদের আর কি, যে মেয়ে দেখে ওই মেয়েরই ভালো লাগে, বুঝছো? তো প্লাসের যদি মাইনাসকে ভালো লাগে, মাইনাসের অবভিয়াসলি প্লাসকে ভালো লাগবে। তাহলে এখানে কে আসবে? এখানে আসবে সোডিয়াম, সরি, এখানে ক্লোরিন মাইনাসের দিকে কে আসবে? পানির, পানির প্লাস প্রান্তটা আসবে। এবার মাইনাস প্রান্তটা দূরে চলে যাবে। তাহলে মাইনাস প্রান্তটা যদি দূরে চলে যায়, মাইনাস প্রান্তটা যদি দূরে চলে যায়, অক্সিজেন গুলো এবার দূরে চলে যাবে, বুঝছো? অক্সিজেন গুলা দূরে চলে যাবে। তাহলে অক্সিজেন গুলা দূরে চলে গেল, হাইড্রোজেন গুলা কাছে চলে আসলো। তাহলে অক্সিজেন কি হবে? টু ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস, টু ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী। এইভাবেই প্লাস গুলোর দিকে মাইনাস গুলো চলে আসবে, মাইনাস গুলোর দিকে প্লাস গুলো চলে আসে, একটা একটা খেয়ে দিবে, বুঝছো? একটা একটা কি করবে? খেয়ে দিবে। খেয়ে দিবে কি পরীক্ষার খাতায় লিখা যাবে? লিখা যাবে না। পরীক্ষার খাতায় কি লিখতে হবে, সেটা সিকিউ সলভে গিয়ে আমি এমন একটা সিকিউ যখন লিখাবো, প্রত্যেকটা লাইন আমি লিখে দিব, যে যে কয়টা লাইন তোমার পরীক্ষায় লিখলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, বুঝছো? এমন আওলা জাওলা কথা পরীক্ষার খাতায় লেখা যাবে না। তো তোমারও থাবড়াবে, ওই স্যারে হচ্ছে আমারও টাকা নিতে পারে, বুঝছো? সো এই কাজগুলো করা যাবে না আর কি। ওকে, সো এই হচ্ছে আর কি কাহিনী। তারপরে আসো, দ্রবণীয়তা গেল, তারপর বিদ্যুৎ পরিবাহিতা। তারপর কি? বিদ্যুৎ পরিবাহিতা, হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহিতা। ওকে, বিদ্যুৎ পরিবাহিতা। আচ্ছা, মার্কেট তো কালিটা শেষ হয়ে গেল রে। বিদ্যুৎ পরিবাহিতা। তাহলে বিদ্যুৎ পরিবাহিতা অ্যাকচুয়ালি এই অধ্যায়ের পড়া না, এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের তড়িৎ বিশ্লেষণের পড়াশোনা আর কি, হ্যাঁ। যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইডের বিদ্যুৎ পরিবাহিতা তুমি করো, তাহলে তুমি জানো সোডিয়াম ক্লোরাইড ভেঙে কি হয়? সোডিয়াম প্লাস হয়, আর হচ্ছে ক্লোরিন মাইনাস হয়। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আঁকতে হলে কি লাগে? একটা পাত্র লাগে, দুইটা তড়িৎদ্বার লাগে, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ব্যাটারি লাগে। এটা হচ্ছে এই অধ্যায় খুব একটা বুঝবা না, মানে এটা একটা হিউজ পড়া, বুঝছো? হিউজ পড়া। বিদ্যুৎ পরিবাহিতা খুব একটা আসেও না, তাও একটু দেখাই। এরকম একটা পাত্র রাখবা, দুইটা তড়িৎদ্বার রাখবা, বড় একটা টান দিবে, এটা প্লাস এটা মাইনাস। বেসিক না বুঝলে এগুলো আঁকাইতে পারবা না, এটা অষ্টম অধ্যায়ের একটা বড় পড়াশোনা, তড়িৎ বিশ্লেষণ, বুঝছো? তো এখানে তুমি কি দিবা? এখানে পানি দিবা, আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিবা, সোডিয়াম ক্লোরাইড দিবা। তো সোডিয়াম ক্লোরাইড তো ভাঙবে, সোডিয়াম প্লাস থাকবে, আর হচ্ছে ক্লোরিন মাইনাস থাকবে, হ্যাঁ। তো এই চিত্রটা আঁকায় দিয়ে জাস্ট এক্সপ্লেন করে দিবা যে এখানে হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। কি ঘটে? একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, এই কারণে হচ্ছে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। এটা কিন্তু এইটুক পড়া না, আমি বারবার বলতেছি, তড়িৎ বিশ্লেষণ এত শর্টকাটের পড়া না। তড়িৎ বিশ্লেষণ কোর্স পড়তে হইলে আরো আমাদের অনেক কথাবার্তা জানতে হয়, হ্যাঁ। তোমাদের তো অষ্টম অধ্যায় শর্ট সিলেবাসে নেই, এই জন্য আর কি এই জিনিসটা হয়তো বা পড়বা না, এসএসসি তে, এইচএসসি তে গিয়ে পড়ে নিও। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। তারপরেও আরো কিছু টপিক আছে, যেমন হচ্ছে আমাদের কেলাস গঠন বাকি আছে, কেলাস গঠন বাকি আছে। তারপর হচ্ছে আমাদের
হিরো গ্রাফাইট বাকি আছে, হিরো গ্রাফাইট, হ্যাঁ বলবে, কোশ্চেন করবে যে হিরোকে বিদ্যুৎ পরিবহন হয় না বাট গ্রাফাইটে কেন বিদ্যুৎ পরিবহন হয়, বুঝছো? তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস কি জানি বাকি আছে, ও ধাতব বন্ধন, ধাতব বন্ধন বাকি আছে। হ্যাঁ, তাহলে এই তিনটা টপিক খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য হচ্ছে আমি ওয়ান শট ক্লাসে স্কিপ করলাম। তাও একটু বলে দিই ক্যালাস গঠন কিভাবে হয়। আয়নিক যৌগগুলো ক্যালাস গঠন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালাস গঠন করে, সিলিকন ডাইঅক্সাইড মানে বালি যেটা সেটা হচ্ছে ক্যালাস গঠন করে। তারপর হিরো গ্রাফাইট দুইটাই হচ্ছে কার্বন দিয়ে হয়, যেমন হিরোকের চিত্রটা দেখতে হচ্ছে এরকম হয়, বুঝছো? হিরোকের চিত্র দেখতে এরকম হয়, হিরোকের চিত্র দেখতে এরকম হয়, আর গ্রাফাইটের চিত্র দেখতে এরকম হয়, বুঝছো? গ্রাফাইটের চিত্র দেখতে এরকম হয়। তো এই দুইটা চিত্র আঁকায় বলবা যে গ্রাফাইটের মধ্যে একটা কার্বনের সাথে তিনটা কার্বন যুক্ত থাকে, এই কারণে গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন বিদ্যমান। আর হিরোকে প্রত্যেকটা কার্বনের সাথে, প্রত্যেকটা কার্বন অর্থাৎ একটা কার্বনের সাথে চারটা কার্বন যুক্ত থাকে, এই জন্য হিরোকে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে না। তো মুক্ত ইলেকট্রন যেহেতু গ্রাফাইটে থাকে, এই কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে বাট হিরো বিদ্যুৎ পরিবহন করে না। ওকে। আর ধাতব বন্ধন কোনটা? এই যে সোডিয়াম ধাতু যে বন্ধন গঠন করে, হ্যাঁ সোডিয়াম, একটা সোডিয়াম দ্বন্দ্ব যদি নেও তাহলে এখানে সবগুলাই সোডিয়াম থাকবে, সোডিয়াম দ্বন্দ্বের নিশ্চয় অন্য কিছু থাকবে না। তাহলে সবগুলো যদি সোডিয়াম থাকে, সোডিয়াম কি করে, একটা করে ইলেকট্রন সে একটা করে ইলেকট্রন ত্যাগ করে, একটা করে ইলেকট্রন ত্যাগ করে, এত করে মনে হয় ইলেকট্রনের সাগরে সোডিয়াম প্লাস আয়নগুলো ভাসে ডুবে ভাসে ডুবে, এইভাবে হচ্ছে একটা ধাতব বন্ধন সৃষ্টি হয়। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা চ্যাপ্টার 5 এর। যা কথাবার্তা আছে আমি সবগুলাই অল্প অল্প করে তোমাদেরকে শোনানোর ট্রাই করছি। এবার হচ্ছে চলো আমরা স্পেশাল সিকিউ, আমরা 5টা সিকিউ সলভ করব, 5টা সিকিউ সলভ করলে মোটামুটি এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট। ওকে, তো বেসিক কথাবার্তা তো কমপ্লিট হইলো, এবার আসো আমরা সিকিউ সলভ করি। হ্যাঁ, তাহলে দেখো আমি দুইটা সিকিউ লিখে রাখছি, একটা ঢাকা 24-এ আসছে আর একটা ময়মনসিংহ 24-এ আসছে। ওকে, তো প্রথমেই আসো আমি যদি ঢাকা 24-এরটা সলভ করে দিতে চাই, তাহলে কখগুলা হচ্ছে লিখি নাই আমি, কখগুলা অ্যাকচুয়ালি এই অধ্যায়ের ছিল না, এটা অন্য অধ্যায় থেকে মিক্সড আপ করা ছিল, সো কখটা আমি লিখলাম না, শুধু গ ঘটা একটু দেখো। সো অ্যান্সার করার সময় আমাদের কি রুলস, আমাদের হচ্ছে অবশ্যই অবশ্যই এমন ভাবে অ্যান্সার করব যেমন ভাবে ঠিক পরীক্ষার খাতায় গিয়ে লিখবো। মনে করো এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা, এইটুক পার্ট হচ্ছে পরীক্ষার খাতা, সো অবভিয়াসলি তুমি কি করবা, এখানে মার্জিন করবা, অবভিয়াসলি এটুক তুমি মার্জিন করবা, মার্জিন করে অনেক সুন্দর করে লিখবা। মনে করো এটা যদি 1 নং এ আসে তাহলে লিখবা 1 নং প্রশ্ন উত্তর। হ্যাঁ, অনেকেই করো কি এনে বিভিন্ন ড্রয়িং মাইং করো, একদম ফুল আঁকায় ফেলো, এত ফুল টুল আঁকানোর দরকার নাই, এইটুক হচ্ছে লিখে জাস্ট নিচে স্কেল দিয়ে সুন্দর মতো দুইটা টান দিবা, বুঝছো? তাইলেই হবে, এত ফুল টুল আঁকানোর দরকার নাই, এগুলো দেখলে দেখলে আর স্যাররা ক্রিঞ্জ ভেবে হচ্ছে কমাই দিতে পারে নাম্বার, ঠিক আছে? সো দরকার নেই আর কি, এত এত ফুল টুল আঁকানোর দরকার নেই। তো দেখো আমরা যদি ওইটা ঢাকা বোর্ড 24 সলভ করতে চাই তাহলে এটা কোনটা, এটা ঢাকা 24। কি বলছে এখানে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ভালো কথা। এবং তিনটারই একটু একটু ইলেকট্রন বিন্যাস হচ্ছে করে দেওয়া আছে, একটা NH2 NP5 যেটা হচ্ছে পর্যায় 2, পর্যায় 2 মানে n এর মান কত হবে, অবভিয়াসলি 2 হবে, কারণ আমরা জানি সর্বোচ্চ যে পর্যন্ত যায় সেটাই পর্যায়। সেটা আমরা চতুর্থ অধ্যায়ের যে ওয়ান শট ক্লাস আমি নিয়েছি সেখানে হচ্ছে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। ওকে, তারপরে আসো বি, বি হচ্ছে দ্বিতীয় পর্যায়, তার মানে এটা 2s1, সি হচ্ছে চতুর্থ পর্যায়, সো এটা 4s1 হবে। বলছে এ আর সি এর বন্ধন গঠন, তাহলে একের গ। ওকে, তো খাতার মধ্যে তুমি গ লিখলা। ওকে, এবার আসো এখানে তুমি একটা গোল্লা দিয়ে শুরু করবা যে উদ্দীপকের উদ্দীপকে এ ইকুয়াল টু NH2 NP5, যেখানে n ইকুয়াল টু কত, যেখানে পর্যায় 2 অর্থাৎ n ইকুয়াল টু অর্থাৎ n ইকুয়াল টু 2। ফাইন, লিখার ভিতরে অবশ্যই সুন্দর বাড়ানোর জন্য একাধিক পেন্সিল বা একাধিক হচ্ছে কালার ইউজ করা যাবে না, শুধুমাত্র ব্ল্যাক ইউজ করবা, শুধুমাত্র ব্ল্যাক। ওকে, এই দুইটা দাগ সর্বোচ্চ তুমি ব্লু কালার ইউজ করতে পারো, রেড তো জীবনে ইউজ করা যাবে না। ওকে, তো আসো পর্যায় 2 অর্থাৎ n ইকুয়াল টু 2, তাহলে আলটিমেটলি কি হবে, a ইকুয়াল টু 2s2
2p5। তাহলে 2s2 2p5 আছে, তার মানে এখানে হিডেন আছে কতটুকু? 2s থেকে কি শুরু হয় কোনোদিন ইলেকট্রন বিন্যাস, নাকি 1s থেকে শুরু হয়? অবশ্যই 1s থেকে শুরু হয়, তাহলে 1s2 এখানে হিডেন আছে, তাহলে 5 6 7 আর দুইটা ইলেকট্রন হিডেন আছে। সুতরাং সুতরাং এ হলো, সুতরাং এর প্রোটন 9। হ্যাঁ, পরে লিখবা, অর্থাৎ মৌলটি হলো কি? ফ্লোরিন। মৌলটি হলো কি? ফ্লোরিন। ওকে, একই ভাবে সেম ওয়েতে তুমি কি করবা? সি বের করবা। তাহলে সি কি বলছে? চতুর্থ পর্যায়। তাহলে সি ইকুয়াল টু NS1 লিখবা, যেখানে n ইকুয়াল টু, আচ্ছা, যেখানে পর্যায় হচ্ছে কত? 4। পর্যায় হচ্ছে 4, অর্থাৎ n ইকুয়াল টু 4। তাহলে সি ইকুয়াল টু হবে হচ্ছে 4s1। তাহলে 4s1 যদি হয় তাহলে এই মৌলটা কি হবে? বাকি আগে কোন পর্যন্ত আছে? 3p6 পর্যন্ত আছে। তাহলে 3p6 পর্যন্ত 18 আর 4s1 হচ্ছে 19। তার মানে অবশ্যই সি মৌলটা হচ্ছে পটাশিয়াম। তাহলে এই সবগুলা কথা দিয়ে বলবা সি মৌল হচ্ছে পটাশিয়াম। তাহলে দেখবা মোটামুটি তোমার হাফ পেজ কিন্তু শেষ। এই খাতার এই পৃষ্ঠার হাফ পেজ কিন্তু তোমার শেষ। তারপরে কি বলছে? এ ও সি এর বন্ধন গঠন। তারপর বলবা নিচে এ অর্থাৎ ফ্লোরিন এবং সি অর্থাৎ পটাশিয়াম এর বন্ধন গঠন ব্যাখ্যা করা হলো। ওকে, তাহলে দেখছো দেখছো কিভাবে তুমি শুরুটা করবা? এটা হচ্ছে তোমার স্টার্টিং, এটা হচ্ছে তোমার স্টার্টিং। তো এইটুকু স্টার্ট দিতে দিতে তোমার কতটুকু পেজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেল? প্রায় হাফ পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রায় হাফ পেজ কি হলো? কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি তোমার একটা খাতার এই পর্যন্ত চলে আসবে আর কি, এই কথাবার্তাগুলো লিখতে লিখতে। ওকে, এই পর্যন্ত চলে আসলো। একটু ফিল করো যে আমি এখানে লিখতেছি, মানে হাফ পেজের পর থেকে আর কি পরের ঘটনাটা কি লিখবা। পরে কি কি পেলাম আমি? এ হচ্ছে ফ্লোরিন পেলাম, আর সি হচ্ছে পটাশিয়াম পেলাম। তাহলে পটাশিয়াম ফ্লোরাইড, হ্যাঁ, বলবা এও সি দ্বারা, বা এভাবে বলতে পারো পটাশিয়াম ও ফ্লোরিন দ্বারা গঠিত বন্ধন হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড। কি হবে? অবভিয়াসলি পটাশিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ফ্লোরাইড যদি হয় তাহলে পটাশিয়াম ফ্লোরাইড অবশ্যই একটা আয়নিক যৌগ। পরে বলবা পটাশিয়াম ফ্লোরাইড একটি আয়নিক যৌগ। কেননা আমরা জানি ধাতু ও অধাতু মিলে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। বা এই কথাটা না লিখে তুমি পুরো সংজ্ঞাটা এনে দিতে পারো। এই পর্যন্ত লিখলা পটাশিয়াম ফ্লোরাইড একটি আয়নিক যৌগ, পরে আয়নিক বন্ধন লিখবা বা আয়নিক যৌগের সংজ্ঞা লিখবা। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনের সংজ্ঞাটা আমি পড়াইছিলাম না? লিখবা ধাতু ও অধাতু ইলেকট্রন আদান প্রদানের ফলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে সৃষ্টি হয় এবং এ বল দ্বারা সৃষ্ট বন্ধনকে আয়নিক বন্ধন বলে। ঠিক আছে, ওকে, গেল। তাহলে মোটামুটি কিন্তু তোমার এক পেজ ভরে গেল, এক পেজ ভরে গেল। ওকে, তারপর তুমি পরের পেজে যাবা। পরের পেজে গিয়ে বন্ধন গঠনটা দেখাবা। লিখবা বন্ধন গঠন প্রক্রিয়া। তাহলে বন্ধন গঠন প্রক্রিয়া যদি তুমি দেখাও তাহলে কিভাবে দেখাবা? পটাশিয়াম প্রথমে দিবা, পটাশিয়াম কত? 19। তাহলে 19 ইলেকট্রন বিন্যাস করবা 2 8 8 1। ধরে নিলাম এগুলো ইলেকট্রন বিন্যাস পারো, পারার কথা আর কি। ওকে, তারপর আসো ফ্লোরিন। ফ্লোরিন কত? 9। 9 হলে কত হবে? 2 7। 9 হলে কত হবে? 2 7। তাহলে আমরা বেসিক পড়ার সময় কি পড়েছিলাম? যে মৌলসমূহ অবভিয়াসলি অষ্টক নিয়ম মেনে চলবে। হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলা বাদে হচ্ছে বাকিগুলা অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে এই একটা ইলেকট্রন সে কি করবে? এখানে ফ্লোরিনকে দিয়ে দিবে। তাহলে ফ্লোরিনকে যদি দিয়ে দেয় তাহলে কি এই যে দ্বিতীয় পৃষ্ঠা, এই দ্বিতীয় পৃষ্ঠায় অনেক সুন্দর করে ওদের চিত্রগুলো আঁকানো যাবে না? হ্যাঁ, তাহলে আমি একটু চিত্রগুলো আঁকায় দেখাই। এটা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় লিখতেছো তুমি। ওকে, তাহলে পটাশিয়াম কত লিখলাম আমি? 2 8 8, তারপর হচ্ছে 1। হ্যাঁ, আর ফ্লোরিন কত? 2 আর হচ্ছে 7। তো এখান থেকে একটা তুমি এখানে দিয়ে দিছো। দিয়ে দেওয়ার পরে তীর চিহ্ন দিয়ে কি দেখাই দিছিলাম? যেটার একটা ঘর হচ্ছে কমে যাবে, মানে একটা কক্ষপথ কমে যাবে। কমে গিয়ে কি হবে? পটাশিয়াম 2টা, মনে করো 2টা দিলা, 8টা 8টা দিলা, আর থাকবে কয়টা? 8টা। আবার মনে করো 8টা দিলা, তাহলে এখানে পটাশিয়াম কি হবে? প্লাস, যেটা একটা ইলেকট্রন ত্যাগ করেছে। আর ফ্লোরিন কি হবে? ফ্লোরিন হচ্ছে 2, তারপর 7টা ছিল, একটাই মিলে এখন 8টা হয়েছে। এখানে কিন্তু ইলেকট্রনগুলো দিতে হবে, আমি কিন্তু দিলাম না। তাহলে আলটিমেটলি হলো কে এফ, আলটিমেটলি হলো কে এফ। এই এই হচ্ছে আমাদের 2 পৃষ্ঠায় তুমি গ নাম্বারটা কমপ্লিট করে দিবা। বুঝছো?
এটাই হচ্ছে আমাদের পড়াশোনা আর কি। তারপরে আসো ঘ নাম্বার, তারপরে যাও ঘ নাম্বার, তারপর যাও ঘ নাম্বার। তো ঘ নাম্বারের জন্য অবভিয়াসলি এই যেখানে তুমি গ শুরু করছো শেষ করছো, গ কিন্তু অলমোস্ট তোমার এক পৃষ্ঠা কমপ্লিট হয়ে আর এক পৃষ্ঠার একটু উপর পর্যন্ত চলে গেছে, মানে অলমোস্ট 2 পৃষ্ঠা শেষ। তো এইখান থেকে আবার মগার মতো ঘ শুরু করে দিবা না, ঠিক আছে? তুমি পরের পৃষ্ঠায় যাবা, পরের পৃষ্ঠায় যে লিখবা ঘ, পরের পৃষ্ঠায় যে কি লিখছো ঘ। তো ঘ কি বলছে, বি ও সি একই গ্রুপের মৌল ব্যাখ্যা করো, বুঝছো? তাহলে বি সি আগে তুমি নির্ণয় করবা, হ্যাঁ, আবার বলবা যে উদ্দীপকে ওই 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 কথাগুলাই, উদ্দীপকে বি ইকুয়াল টু এন এস ওয়ান, যেখানে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত বি অর্থাৎ এন ইকুয়াল টু টু, তাহলে আলটিমেটলি বি হবে 2s1। তাহলে 2s1 কি হয়, নাকি এর সামনে অবভিয়াসলি 1s2 আছে, ঠিক আছে? 1s2 আছে, তাহলে 1s2 যদি হয়, কারণ এরকম তো 1s তারপর না 2s, তাহলে 1s2 আগে কমপ্লিট হবে, তারপর 2s1 হলো। তাহলে 2 আর 1 যদি হয়, তার মানে 3, 3 হলে কি হবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। হ্যাঁ, পরে বলবা অর্থাৎ বি মৌলটি হলো লিথিয়াম, বি মৌলটি কি, অর্থাৎ বি মৌলটি হলো লিথিয়াম। আর সি তো তুমি অলরেডি পেয়েছো, সি, সি বলবা অন্যদিকে সি মৌলটি হলো কি জানি পেলাম আমরা একটু আগেই, পটাশিয়াম, সি মৌলটি হলো পটাশিয়াম। হ্যাঁ, ওকে, তারপর বলবা লিথিয়াম এবং পটাশিয়াম উভয়ই প্রথম গ্রুপের মৌল। মনে আছে প্রথম গ্রুপটা কি ছিল, হাই লি না কে রুবি সেসে ফেলছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো প্রথম গ্রুপটা ছিল হাই লি না কে রুবি শেষে ফেলছে। ওকে, তাহলে এই যে দেখো লিথিয়াম, এই যে হচ্ছে পটাশিয়াম, ওরা কই আছে, 1 নাম্বার গ্রুপে আছে। ওকে, 1 নাম্বার গ্রুপে আছে। তো এবার বলবা লিথিয়াম এবং পটাশিয়াম একই গ্রুপের মৌল, অর্থাৎ গ্রুপ 1 এর মৌল, নিচে তা ব্যাখ্যা করা হলো, নিচে তা কি করা হলো, ব্যাখ্যা করা হলো। ওকে, তারপরে একই গ্রুপের মৌল যেহেতু, তাহলে আবার কি হয়েছে ভাইয়া, একটা পেজের প্রায় অর্ধেকের উপরে চলে আসছে না তোমার, অর্ধেকের উপরে চলে আসছে না একটা পেজের, যেখান থেকে তুমি লিখতেছো প্রায় অর্ধেকের বেশি চলে আসছে। ওকে, তারপর একই গ্রুপের মৌল হইলে একটু বুঝবো একই গ্রুপের মৌলের বিক্রিয়াগুলা কেমন হবে, বিক্রিয়াগুলা সেম হবে, ধর্মগুলা সেম হবে, ভৌত ধর্ম সেম হবে, এগুলো সব সেম হবে। ফাইন, তাহলে তুমি তিনটা ভাবে এই জিনিসগুলা যে সেম বা এরা একই গ্রুপের মৌল, তিনটা বিক্রিয়ার মাধ্যমে জাস্ট এক্সপ্লেন করে দিবা। প্রথম বিক্রিয়াটা লিখবা, তাহলে তুমি কিন্তু ব্যাখ্যা করতেছো, হ্যাঁ, ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথম বিক্রিয়াটা লিখবা যে পানির সাথে বিক্রিয়া, প্রথমটা কি লিখলা, মনে করে লিখলা পানির সাথে বিক্রিয়া, H2O এর সাথে বিক্রিয়া, বুঝছো? তাহলে H2O এর সাথে বিক্রিয়া লিখে সুন্দর মতো টান দিবা। তাহলে H2O এর সাথে যদি তুমি বিক্রিয়া করো, তাহলে কারে কারে বিক্রিয়া করাইতে হবে আমার, লিথিয়ামকে আর হচ্ছে পটাশিয়ামকে, দুইটাই কিন্তু ধাতু, দুইটাই হচ্ছে ধাতু। তাহলে লিথিয়াম প্লাস H2O যদি তুমি দাও, তাহলে লিথিয়াম আর পানি বিক্রিয়া করে কি করবে, লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা নর্মাল বিক্রিয়া, নর্মাল বিক্রিয়া, এই বিক্রিয়া এই ক্লাস 1 2 এর বাচ্চা পারবে। পানি ভেঙে অলওয়েজ H প্লাস OH মাইনাস হয়। তো লিথিয়াম তো অবভিয়াসলি একটা ধাতু, তাহলে ধাতু মানে তার চাঁদের উপরে কি আছে, প্লাস আছে। তাহলে সরি, প্লাস আছে, তাহলে প্লাস যদি থাকে সে অবশ্যই কার সাথে যাবে, মাইনাসের সাথে যাবে। তাহলে হবে LiOH, আর দুইটারই যোজনী হচ্ছে 1, লিথিয়ামেরও 1, হাইড্রোক্সিলেরও 1, সো LiOH থাকবে। আর এক্সট্রা ভাবে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তারপরে কি লিথিয়াম, আরেকটা কি ছিল পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের সাথেও যদি তুমি পানি দাও, পানি এইটুক পার্ট দেখাইতে হবে না তোমার স্যারকে, হ্যাঁ, এইটুক পার্ট স্যার জানে। ওকে, তারপরে পটাশিয়ামের সাথে যদি তুমি পানি দাও, সেম KOH উৎপন্ন হবে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে দেখো তো দুইটা বিক্রিয়া কি সেম না? হ্যাঁ, তার মানে অলরেডি তুমি বুঝে গেছো যে এরা একই গ্রুপের মৌল। তারপরে আসো 2 নাম্বার, 2 নাম্বার তুমি এদেরকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও। 2 নাম্বার কি করাও, অক্সিজেনের সাথে বিক্রিয়া। 2 নাম্বার কি করাও, অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে অক্সিজেনের সাথে যদি তুমি বিক্রিয়াটা করাও, তাহলে কি হবে, লিথিয়ামের সাথে অক্সিজেন গ্যাস দিয়ে দাও, তাহলে লিথিয়ামের সাথে যদি তুমি অক্সিজেন গ্যাস দিয়ে দাও, তাহলে Li Li2O হবে অবভিয়াসলি, কারণ অক্সিজেনের যোজনী 2, লিথিয়ামের যোজনী 1, তাহলে Li2O হবে। ওকে, আবার যদি তুমি পটাশিয়ামের সাথে যদি তুমি অক্সিজেন দিয়ে দাও, তাহলে কি হবে, K2O হবে, কি হবে, K2O হবে। তাহলে এটাও কি সেম অক্সাইড উৎপন্ন করলো না, লিথিয়াম অক্সাইড উৎপন্ন করলো আর পটাশিয়াম অক্সাইড উৎপন্ন করলো, ঠিক আছে? তারপরে আসো তুমি আরেকটা দিতে পারো, তুমি হচ্ছে হেলুজেনের সাথেও বিক্রিয়া দিয়ে দিতে পারো, হেলুজেন, হেলুজেন মানে ওদেরকে তুমি যার সাথে বিক্রিয়া করাও না কেন, ওরা যেহেতু একই গ্রুপের মৌল, ওদের ভৌত ধর্ম যেহেতু সেম, সো বিক্রিয়ার মেকানিজমটা সেমই হবে। তাহলে 3 নাম্বার দিয়ে দিলা,
হেলোজেনের সাথে বিক্রিয়া। তাহলে সেম কথাটা লিখবা, হেলোজেনের সাথে বিক্রিয়া। তাহলে আবার লিথিয়ামের সাথে একটা হেলোজেন যুক্ত করো, মনে করো হচ্ছে ক্লোরিন বা ফ্লোরিন, যেটাই হোক যে কোনো একটা যুক্ত করলে হলো, ক্লোরিন ফ্লোরিন কিছু একটা যুক্ত করলে হলো। তাহলে এটা কি হবে LiCl। এবার কি হচ্ছে যোজনী কি দুইটারই আবার যোজনী হচ্ছে 1, দুইটারই যোজনী কত, দুইটারই হচ্ছে যোজনী 1। আবার যদি তুমি পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো তাহলে KCl, পটাশিয়াম ফ্লোরাইড, তাহলে দুইটারই যোজনী 1। তাহলে এই যে দেখছো এই যে কথাবার্তাগুলো যদি তুমি লিখো, সবগুলো লিখা শেষ করো, তাহলে দেখবা অলমোস্ট এক পৃষ্ঠা ভরে অপর পৃষ্ঠায় চলে গেছে, অপর পৃষ্ঠায় অলমোস্ট হাফ হয়ে গেছে। তাহলে এটা যেহেতু আর এক্সপ্লেনেশন নাই, তো বানায়া এক্সট্রা এত কথা লেখা দরকার নেই, ঠিক আছে? তুমি হচ্ছে পিক পিক কথাগুলা অল্প লিখে তোমার ফুল মার্কস দিয়ে দিবে স্যার। তাহলে গ ঘ কিভাবে লিখতে হয় বুঝছো, একদম পরীক্ষার খাতা একে কিভাবে স্টার্ট করবা, কোন ডট দিয়ে কোন কথাটা লিখবা, ওইভাবেই কিন্তু আমি দেখাই দিতেছি। তো এইভাবে যদি লিখো তাহলে কেমিস্ট্রিতে ফুল মার্কস পাওয়া পসিবল। ওকে, কেমিস্ট্রিতে 50-এ 50, 25-এ 25, প্র্যাকটিক্যালি 25 দিলে 100-তে 100 পাওয়া পসিবল। বুঝতে পারছো আমার কথা? ওকে, তারপর যাও পরে সিকিউটা, তারপর যাও পরে সিকিউটা। আচ্ছা খাতাটা আমি আবার বানাই নিই। তারপর যাও পরে সিকিউটা, তাহলে ঢাকা 24 গেল, এবার ময়মনসিংহ 24। তাহলে আমি আবার একটু খাতাটা বানাই, এটা হচ্ছে আমাদের খাতা। তাহলে এবার মনে করো 2 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর। ওকে, তাহলে 2 নং এর ক কি ছিল জানি, ক অন্য একটা অধ্যায় ছিল এই জন্য ক লিখি নাই। খ কি বলছে, SO3 এ সালফারের সুপ্ত যোজনী কত। আচ্ছা আমি অ্যান্সার করতেছি না, সুপ্ত যোজনী পার্টটা মনে হয় আমি বেসিক পড়ার সময় পড়াই নাই আর কি, একটু পড়াই নেই। সুপ্ত যোজনী ইজ নাথিং, সুপ্ত যোজনী মনে রাখবা, সুপ্ত যোজনী সমান সমান মোট যোজনী মাইনাস সক্রিয় যোজনী, মোট যোজনী মাইনাস সক্রিয় যোজনী। যেমন আমি যদি বলি PCl3, কি বললাম PCl3, তাহলে তুমি জানো ফসফরাসের যোজনী হয় কয়টা, দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। তো ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত, হ্যাঁ সর্বোচ্চ, এখানে মোট বা তুমি সর্বোচ্চ বলতে পারো যে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ওকে, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত, 5। তাহলে ফসফরাসের সর্বোচ্চ, আমরা কিন্তু ফসফরাসেরটা বের করতেছি। ওকে, তাহলে ফসফরাসের সর্বোচ্চ যোজনী যদি 5 হয়, এই বিক্রিয়ায় ফসফরাসের যোজনী অ্যাপ্লাই হয়েছে কত, দেখতেই পারতেছো, আমরা জানি একটা যোজনী আরেকটা কোনায় বসে। সো ক্লোরিনের সাথে 3, তার মানে ফসফরাসের যোজনী অ্যাপ্লাই হয়েছে এই যৌগে 3। তাহলে 5 - 3 = 2, অর্থাৎ PCl3 এর ক্ষেত্রে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 2। বুঝবা না কি বললাম, সুপ্ত যোজনী মানে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ মানে টোটাল যোজনী যত হইতে পারে একটা মৌলের সেটা, আর সক্রিয় মানে যে যৌগের জন্য তোমাকে সুপ্ত যোজনী চাইছে ওই যৌগে ওই মৌলের যোজনী কত ইউজ হয়েছে সেটাই হচ্ছে সক্রিয় যোজনী। বুঝতে পেরেছো? ওকে, তাহলে চলো আমরা অ্যান্সার করা শুরু করে দেই। আচ্ছা তাহলে 2 নং প্রশ্নের উত্তর খ। এখানে অবভিয়াসলি তুমি খ লিখবা, এখানে ডেউ ডেউ না দিয়া ওই যে দুইটা টান দিয়ে দিবা আর কি, এটা হচ্ছে বেশি ক্লাসি লাগে। ওকে, তাহলে খ, তাহলে খ নাম্বার কি বলছে, SO3 এ সালফারের সুপ্ত যোজনী কত। হ্যাঁ, তাহলে তুমি প্রথমে ডট দিয়ে কি লিখবা, লিখবা SO3 এ সালফারের সুপ্ত যোজনী নিচে দেখানো হলো। ওকে, গেল। পরে তুমি লিখবা যে সুপ্ত যোজনী সংজ্ঞা লিখবা, সুপ্ত যোজনী, হ্যাঁ সংজ্ঞা অ্যাকচুয়ালি নাই, তাও একটু নিজের মতো করে লিখবা। সুপ্ত যোজনী সংজ্ঞাটা কি লিখবা, যে কোন যৌগের ক্ষেত্রে কোন মৌলের মোট যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করা হলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে সুপ্ত যোজনী। ওকে, ধরো এই কথাটা হচ্ছে 2 লাইনে তুমি লিখলা। তারপর বলবা যে SO3 এর ক্ষেত্রে, ঠিক আছে কি লিখবা, SO3 এর ক্ষেত্রে যে সালফারের যে যোজনীটা ইউজ হয়েছে সালফারের। আচ্ছা তুমি এখানে আরেকটা কথা লিখতে পারো, যে আমরা জানি সালফারের যোজনী হচ্ছে 3টা, সালফার ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে, এবং সালফারের যোজনী হচ্ছে 2, 4 আর হচ্ছে 6। ওকে, তাহলে 2, 4 আর যদি 6 হয়, তাহলে এই যৌগে এই যে SO3 যৌগে সালফারের অ্যাকচুয়ালি যোজনী কত ইউজ হয়েছে, চলো আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করো। SO3 এটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না, যখন তুমি SO লিখবা, SO লিখার পরে অক্সিজেনের তো যোজনী কত হবে 2, তাহলে সালফারের সাথে বসার কথা ছিল। এবার সালফারে যদি তুমি এখানে 2 বসাইতা, সালফার যদি তুমি এখানে 2 বসাতা, তাহলে নিশ্চয়ই জানো একটা সংকেত লেখার ক্ষেত্রে কিভাবে লিখতে হয়, যে যদি কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হয়। তাহলে SO2 যদি লিখতা তুমি, তাহলে দুইটারে 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি হইতো SO, অর্থাৎ এই এরকম যদি থাকতো যৌগটা সেক্ষেত্রে সালফার যোজন ইউজ হয়েছে 2। যদি এরকম থাকতো যে হচ্ছে O তো 2, S হচ্ছে 4,
তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 2, তাহলে SO2। যদি SO2 হইতো সেই ক্ষেত্রে সালফারের যোজনী ইউজ হইতো 4, বাট এখানে আছে হচ্ছে SO3। তার মানে অক্সিজেনের যোজনী তো সালফারের সাথে 2 বসছে, সালফারের যোজনী এখানে কত বসাইলে SO3 হবে? 6 বসাইতে হবে, কারণ কমন সংখ্যা 2 দিয়ে 2টারে ভাগ করো, ভাগ করলে আলটিমেটলি কি থাকতেছে? SO3। তার মানে বুঝতেছো SO3 তে অ্যাকচুয়ালি সালফারের যোজনী ইউজ করা হয়েছে 6। হ্যাঁ, তাহলে এই কথাটাই তুমি লিখে দিবা যে SO3 এ সালফারের সক্রিয় যোজনী 6, অর্থাৎ সালফারের সুপ্ত যোজনী ইকুয়াল টু মোট যোজনী কত সালফারের? 6। 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে ক নাম্বারে কি মোটামুটি 5-6টা 4-5টা লাইন হয়ে গেল না? তোমার 2 দিয়ে দিবে, বুঝছো? এই হচ্ছে আমাদের খ নাম্বারের সলভ। তারপরে আসো গ নাম্বার। গ নাম্বার কি বলছে? আচ্ছা, তারপরে আসো গ নাম্বার। তো গ নাম্বার কি বলছে একটু দেখি চলো। গ নাম্বার বলছে এ ও সি এর কোন বন্ধন ঘটে? হ্যাঁ, ডট ও ক্রসের মাধ্যমে দেখাও। এই লাইন দেখে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ডট ও ক্রসের মাধ্যমে দেখাও, এটা একটা নতুন কথাবার্তা আর কি। ওকে, আমি একটু আগে তোমাদেরকে যখন বেসিক ক্লাস করিয়েছি তখন হচ্ছে ডট কিভাবে লিখতে হয়, যে গোল্লা বলছিলাম না, ওই গোল্লাগুলো অ্যাকচুয়ালি ডট, আর ক্রস তো ক্রস দিয়ে দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, তো এই ধরনের কথাবার্তা মাঝে মাঝে মেনশন করাও থাকতে পারে, ভয় পাওয়া যাবে না। ওকে, সো আসো এ ও সি এ কোন বন্ধন ঘটে। তো এ কি বের করে দেখাবো। প্রথমে আমাদের প্যাটার্ন সেম লিখবো, যে উদ্দীপকে, এই যে গোল্লা একটা দিয়া কি লিখে ফেলবা, উদ্দীপকে এ তে একটি প্রোটন রয়েছে এবং যার এই যে কক্ষপথ নাম্বার হচ্ছে 1, অর্থাৎ এ মৌলটি হলো, একটা প্রোটন থাকলে কি হয়? অবভিয়াসলি হাইড্রোজেন। এ মৌলটি হলো হাইড্রোজেন। ওকে, তারপর বলবা যে বি মৌলে প্রোটন রয়েছে টোটাল 11টি এবং কক্ষপথ সংখ্যা হচ্ছে 3। তাহলে 11টা প্রোটন থাকলে মানে পারমাণবিক সংখ্যা থাকলে ওই মৌলের নাম কি হয়? বি মৌলটার নাম হচ্ছে অবভিয়াসলি সোডিয়াম। অবভিয়াসলি কি? সোডিয়াম। হ্যাঁ, তারপর বলবো আর কি আছে? সি। সি মৌলটি যেখানে প্রোটন রয়েছে 9টি এবং কক্ষপথ সংখ্যা হচ্ছে 2, তো সি মৌলটি 9টা প্রোটন থাকলে কি হয়? অবশ্যই ফ্লোরিন। অবশ্যই কি হয়? ফ্লোরিন। 9টা প্রোটন থাকলে ফ্লোরিন। প্রোটন মানে পারমাণবিক সংখ্যা, ক্লাস অধ্যায় 3 এর পড়া। হ্যাঁ, আমার হচ্ছে প্লেলিস্ট দেওয়া আছে, অধ্যায় 3 থেকে হচ্ছে পড়ে নিও। ওকে, তাহলে কি কি পেলাম আমরা? এ পেলাম হাইড্রোজেন, বি পেলাম সোডিয়াম এবং সি পেলাম ফ্লোরিন। ওকে, গেল। তারপর বলছে এ ও সি। আচ্ছা, বি তো এখানে লাগবে না, তাও বের করছো কারণে। এ আর সি এ কোন বন্ধন ঘটে? তাহলে এ হচ্ছে হাইড্রোজেন, এ হচ্ছে কি বলবা, পরে তুমি এখানে লিখবা হাইড্রোজেন ও ফ্লোরিন দ্বারা গঠিত বন্ধন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। গঠিত বন্ধন কি? হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড। হ্যাঁ, তারপর লিখবা হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধন গঠন নিচে ব্যাখ্যা করা হলো। তাহলে মোটামুটি কি তোমার একটা পৃষ্ঠার হাফ হাফ প্লাস হয়ে গেল না? এবার তুমি হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধন গঠন ব্যাখ্যা করে দেখাই দিবা। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড কি বন্ধন গঠন করবে বলো? হাইড্রোজেন ফ্লোরাইড অবভিয়াসলি সমযোজী বন্ধন গঠন করবে, কারণ হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, ফ্লোরিন হচ্ছে একটা অধাতু। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লোরাইড অবভিয়াসলি সমযোজী বন্ধন গঠন করবে। সমযোজী পরে দেখবো আমরা পোলার সমযোজী কিনা, এটা তো এখানে অ্যাকচুয়ালি চাই নাই। তো আপাতত হাইড্রোজেন ফ্লোরাইড সমযোজী বন্ধন গঠন করবে। হ্যাঁ, তাহলে কোন পর্যন্ত ছিল? যে হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধন গঠন দেখানো হলো। তারপর কি করি আমরা? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা। তো হাইড্রোজেন ইলেকট্রন তো 1 1, ফ্লোরিন কত? 9। 9 হলে কত হবে? 2 7। 2 7। ওকে, 2 7। যারা একবারই জিরোতে আছো যে ভাই এইচএফ হবে নাকি এটা এফএস লিখে ফেলবো, এফএস কিন্তু লিখা যাবে না। ঠিক আছে, অলওয়েজ হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড হয়, বুঝছো? এফএস লিখা যাবে না। দেখো আবার মগা মতো এফএস লিখে ফেলুন। ওকে, তো আসো হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে বুঝতেছই যে ওরা সমযোজী বন্ধন গঠন করবে। আর বেসিকের সময় আমি কিভাবে পড়িয়েছিলাম যে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রন শেয়ার করবে। তাহলে হাইড্রোজেন কার নিয়ম মানবে? 2 এর নিয়ম। ফ্লোরিন কার নিয়ম মানবে? অষ্টকের নিয়ম। এই কথাগুলো এখানে লিখে দিবা। হ্যাঁ, যেখানে হাইড্রোজেনের মধ্যে একটি ইলেকট্রন রয়েছে এবং ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, হাইড্রোজেন 2 এর নিয়ম মেনে বন্ধন গঠন করবে এবং ফ্লোরিন অষ্টকের নিয়ম মেনে বন্ধন গঠন করবে। ওকে, তারপর বন্ধন গঠন করাই চলো। তাহলে ফ্লোরিনটা প্রথমে আঁকবো আমরা। একটার গোল্লা দিলে আর একটা ক্রস দিতে হবে। কারে গোল্লা দিবা মানে ডট দিবা, কারে ক্রস দিবা ইটস আপ টু ইউ। ওকে, তাহলে ফ্লোরিন 2টা, তারপরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। একটা ইলেকট্রনই আলাদা দিব, একটা ইলেকট্রনই আলাদা দিব, কারণ একটা ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেন শেয়ার করলে আমাদের 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। ওকে, ওই যে আমি বেসিকের সময় যে ফোটা ফোটা দিয়ে গনে গনে দেখাইছিলাম যে কয়টা ডট দিতে হয়, কয়টা ক্রস দিতে হয়। যারা ডিরেক্ট সিকিউ সলভ করতেছে তারা কিন্তু বুঝবা না জিনিসগুলো। অবভিয়াসলি আগের
যে বেসিক যে টপিকগুলো লিখছিলাম সবগুলো তোমার পড়ে নেওয়া লাগবে। ওকে, তাহলে হাইড্রোজেন, এই যে দেখো একটা হাইড্রোজেন, এইটার সাথে হচ্ছে ক্রস দিয়ে আমি বন্ধন গঠন করে ফেললাম। তাহলে হাইড্রোজেন এখানে কি করলো, 2 এর নিয়ম মেনে চললো, ফ্লোরিন হচ্ছে 8 এর নিয়ম মেনে চললো, অষ্টকের নিয়ম মেনে চললো। এই দেখো 2 4 6 একটা ডট একটা ক্রস মানে 8। ওকে, এইভাবেই হচ্ছে এওসি অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড ডট ও ক্রসের মাধ্যমে বন্ধন গঠন করে থাকে। এই যে কথাবার্তাগুলো লিখে দিলাম, মোটামুটি 1.5 পৃষ্ঠা হয়ে গেল না? এই তুমি 3 এ 3, কেউ তোমার এক কম দিবে না। ওকে, তারপরে আসো ঘ নাম্বারটা, তারপরে আসো ঘ নাম্বারটা। তাহলে ঘ কি বলছে? ঘ বলছে যে এসি এবং বিসি একই কৌশলে পানিতে দ্রবীভূত হয় কিনা। আচ্ছা, আমরা কিন্তু ময়মনসিং 24 সলভ করতেছি। ওকে, কি বলছে? এসি এবং বিসি একই পদ্ধতিতে একই কৌশলে পানিতে দ্রবীভূত হয় কিনা। চলো, তাহলে তো হচ্ছে আমরা এ বি সি তিনটাই বের করেছিলাম। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকের এ হলো হাইড্রোজেন, বি হলো সোডিয়াম, তারপরে সি হলো ফ্লোরিন। পরে বলবা এ ও সি দ্বারা গঠিত বন্ধন হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে আবার লিখবা বি ও সি দ্বারা গঠিত বন্ধন সোডিয়াম ফ্লোরাইড। ওকে, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটতেছে। এখানে যে ঘটনা ঘটতেছে, এই দুইটা যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা আগে একটু দেখি। তাহলে তুমি দেখা মাত্রই কি বুঝে গেলা? দেখা মাত্রই বুঝে গেলা সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে একটা আয়নিক বন্ধন। সো সোডিয়াম ফ্লোরাইড পানিতে দৌড়ায় দৌড়ায় দ্রবীভূত হয়ে যাবে। ফাইন। কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড তো সমযোজী, আর আমরা জানি সমযোজী বন্ধন পানিতে দ্রবীভূত হয় না, তাই না? তাই জানো না তুমি? কিন্তু যা জানো তার মধ্যে একটু ঝামেলা আছে। যেগুলা পোলার সমযোজী বন্ধন গঠন করে সেগুলা পানিতে আংশিক দ্রবীভূত হয়, বুঝছো? ডিরেক্ট সমযোজী থাকলে সেটা পানিতে দ্রবীভূত হবে না, বাট পোলার সমযোজী যদি থাকে সেক্ষেত্রে সেটা পানিতে আংশিক দ্রবীভূত হবে। তো হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ। এবার নিশ্চয়ই মনে মনে ভাবতেছ হাইড্রোজেন ফ্লোরাইড যে পোলার সমযোজী যৌগ সেটা আমি কিভাবে বুঝবো? মনে আছে তোমাদেরকে আমি বেসিক পড়ানোর সময় তড়িৎ ঋণাত্মকতার একটা ভ্যালু দিয়ে হচ্ছে বুঝাইছিলাম যে 0.9 এর কম থাকলে হচ্ছে সমযোজী, 0.9 থেকে 1.7 থাকলে হচ্ছে আয়নিক, 1.7 আপ থাকলে হচ্ছে, সরি 0.9 থেকে 1.7 থাকলে হচ্ছে পোলার সমযোজী, 1.7 আপ থাকলে হচ্ছে আয়নিক। তো হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান থেকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান মাইনাস করে দেখো, এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ হবে। ওকে, গেল। তারপরে আসো সোডিয়াম ফ্লোরাইড তো ডিরেক্ট আয়নিক, তাহলে প্রথমে বলবা, তো এখানে এক্সপ্লেনটা করবা যেখানে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ অর্থাৎ পানিতে দ্রবীভূত হবে, অন্যদিকে হাইড্রোজেন ফ্লোরাইড পোলার সমযোজী যৌগ অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে আংশিক সমযোজী হবে। এরপর বলবা যে অর্থাৎ এসি এবং বিসি একই কৌশলে পানিতে দ্রবীভূত হবে না, নিচে তাদের দ্রবণীয়তা ব্যাখ্যা করা হলো। ওকে, তাহলে মোটামুটি কিন্তু তোমার এই কথাবার্তা লিখতে লিখতে এক পৃষ্ঠা শেষ হয়ে গেল। ওকে, এক পৃষ্ঠা শেষ হয়ে গেল। তারপর পরের পৃষ্ঠায় গেলা, পরের পৃষ্ঠায় যেয়ে কি লিখবা যে সোডিয়াম ফ্লোরাইডের দ্রবণীয়তা, সোডিয়াম ফ্লোরাইডের আগে দেখাবা। তো সোডিয়াম ফ্লোরাইডের দ্রবণীয়তা কিভাবে হবে? সোডিয়াম ফ্লোরাইড যদি তুমি ভাঙো তাহলে N প্লাস হবে, আর হচ্ছে ফ্লোরিন মাইনাস হবে, বুঝতেছই? ধাতুর উপরে প্লাস, অধাতুর উপরে মাইনাস। তারপর মনে আছে আমি সোডিয়াম ক্লোরাইড পড়িয়েছিলাম, যেটা প্লাস, প্লাসের কাছে কে চলে আসবে? পানির মাইনাস গুলা। আর যেটা মাইনাস, মাইনাসের কাছে কে চলে আসবে? পানির প্লাস গুলা। তাহলে এই যে দেখো সোডিয়াম প্লাস, তার কাছে পানির কোন প্রান্ত গুলো আসবে? মাইনাস প্রান্ত। আর পানির মাইনাস প্রান্ত মানে কি? মানে আংশিক মাইনাস আর কি। মাইনাস প্রান্ত কোনটা? অক্সিজেন। তাহলে এই যে 4টা অক্সিজেন আমি সোডিয়াম প্লাসের কাছাকাছি দিয়ে দিব। তো অক্সিজেন যেদিকে দিব, হাইড্রোজেন গুলা কি থাকবে? এর অপোজিট সাইডে থাকবে। তাহলে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঘটনা কি এখানেই শেষ? না, এদের মাথার উপরে অবশ্যই ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দেওয়া লাগবে না? তো পানির ক্ষেত্রে হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস ছিল আর অক্সিজেনের উপরে 2 ডেল্টা মাইনাস ছিল। অক্সিজেনের উপর কি ছিল? 2 ডেল্টা মাইনাস ছিল। ওকে, তারপর আসো ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কি হলো? এই যে ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের কাছে কে আসবে? অবশ্যই প্লাস গুলো আসবে, কারণ মাইনাসের কাছে কে যায়? প্লাস যায়। তাহলে অক্সিজেন গুলো এবার দূরে থাকবে,
কারণ অক্সিজেন দূরে না দিলে তোর হাইড্রোজেন কাছে লেখা যাবে না, তাই না? তাহলে এই যেভাবে হবে, এই যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এই যে 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, ঠিক আছে? এই তাহলে এই হচ্ছে সোডিয়াম ফ্লোরাইডের পানিতে দ্রবণীয়তা, এই হচ্ছে সোডিয়াম ফ্লোরাইডের পানিতে দ্রবণীয়তা। ওকে, গেল। তো এই চিত্রগুলো আঁকায় জাস্ট নিচে একটু এক্সপ্লেন করে দিবা যে এখানে সোডিয়াম প্লাসের দিকে H2O এর আংশিক ঋণাত্মক প্রান্তগুলো থাকে এবং ফ্লোরিন মাইনাসের দিকে পানির বা H2O এর আংশিক ধনাত্মক প্রান্তগুলো যায়, এবং এভাবে হচ্ছে পজিটিভ অংশগুলো মানে ধনাত্মক অংশগুলো ঋণাত্মক অংশগুলোর সাথে মিশে ভ্যানিশ হয়ে যায়। এইভাবে হচ্ছে একটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। বুঝছো? তাহলেই হচ্ছে আমাদের মোটামুটি সোডিয়াম ফ্লোরাইডের দ্রবণীয়তার ব্যাখ্যা শেষ। তো কটুক পেজ গেল, হাফ পেজ গেল, আরো হাফ পেজ বাকি আছে না? ওই হাফ পেজে এবার তুমি কি করবা? এইচএফ এর দ্রবণীয়তা ব্যাখ্যা করবা, ঠিক আছে? ওই হাফ পেজে তুমি কি করবা? এইচএফ এর দ্রবণীয়তা ব্যাখ্যা করবা, ঠিক আছে? তাহলে এইচএফ এর দ্রবণীয়তা যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে এইচএফ এর দ্রবণীয়তা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তাহলে এইচএফ এর দ্রবণীয়তা তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তো এইচএফ যেহেতু একটা পোলার সমযোজী যৌগ, হ্যাঁ, এইচএফ যেহেতু একটা পোলার সমযোজী যৌগ, তো এইচএফ, তাহলে এই যে একজোড়া ইলেকট্রন, ইলেকট্রন কি করবে? ফ্লোরিনটা নিজের দিকে বেশি টেনে নিয়ে আসবে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ওই যে পড়েছিলাম না, পানি যে কারণে পোলার সমযোজী যৌগ, হাইড্রোজেন ফ্লোরাইডও সেম কারণে পোলার সমযোজী যৌগ। তো তার দিকে যদি বেশি ইলেকট্রন গুলো টেনে নিয়ে আসে, তার মাথার উপর কি হবে? ডেল্টা মাইনাস। আর হাইড্রোজেনের মাথার উপর কি হবে? ডেল্টা প্লাস। বুঝছো? তো এই ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন যে ডেল্টা প্লাস, এই ডেল্টা প্লাসের দিকে কে যাবে? পানির ঋণাত্মক প্রান্ত গুলো যাবে, মানে অক্সিজেন গুলো যাবে। তাহলে অক্সিজেন গুলো যে গেলে আগের মতোই এভাবে আঁকাই দিবা। আর ফ্লোরিন যে ডেল্টা মাইনাস, এই ডেল্টা মাইনাসের দিকে কে যাবে? হাইড্রোজেন গুলো যাবে, আগের মতো এইভাবে আঁকাই দিবা। এখানে কিন্তু হাইড্রোজেন গুলা দিও দিও, হ্যাঁ। এবং অবশ্যই তুমি এখানে এই দুইটার মধ্যে হচ্ছে দুইটা যে সমযোজী বন্ধন, এই জন্য একটা ডট ডট দিয়ে বোঝাই দিবা কি যারা ওরা হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে ক্রিয়েট হয়েছে। ওকে, তো তারপরে তুমি এক্সপ্লেনেশনটা লিখবা যে হাইড্রোজেন ফ্লোরাইড পোলার সমযোজী যৌগ হওয়ার কারণে পানিতে দ্রবীভূত হয়, কিন্তু পানিতে আংশিক পরিমাণে দ্রবীভূত হয়। অর্থাৎ এসসি ও বিসি একই কৌশলে পানিতে দ্রবীভূত হয় না। শেষ। একটা হচ্ছে পরিপূর্ণ দ্রবীভূত হবে, আর একটা হচ্ছে আংশিক দ্রবীভূত হবে। তাহলে কত হইলো? মোটামুটি প্রায় 2 পৃষ্ঠা প্লাস হইলো না? তাহলে তোমার কি 2 পৃষ্ঠা প্লাস যদি লিখো, সব এক্সপ্লেনেশন যদি লিখো, তাহলে কি হচ্ছে এখানে মার্কস কাটবে? কাটবে না। এই হচ্ছে আমাদের টোটাল 4 মার্কস তোমাকে দিয়ে দিবে। তাহলে দেখছো এই যে কুইশন, এইগুলা কুইশন ছাড়া আসলে পঞ্চম অধ্যায়ে আহামরি কিছু আসে না, হ্যাঁ। আসে হচ্ছে একটাই সূত্র যোজনী আসে খ নাম্বারে, গ নাম্বারে আসে বন্ধন প্রকৃতি দেখাও। তো বন্ধন প্রকৃতি কি হয়? আয়নিক হয়, আর হচ্ছে সমযোজী হয়। তারপরে হচ্ছে দ্রবণীয়তা আসে, হ্যাঁ, দ্রবণীয়তা আসে, পানির দ্রবণীয়তা। আরেকটা আসে ওই যে হচ্ছে কি জানি, বিদ্যুৎ পরিবাহিতা, ঠিক আছে, বিদ্যুৎ পরিবাহিতা আসে। তারপর CCl4 এর হচ্ছে একটা কোয়েশ্চেন আছে, ওইটা আসে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি কোয়েশ্চেন সলভ এবং হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখছো যে এক ক্লাসই হচ্ছে এক চ্যাপ্টার মাত্র 1.5 ঘন্টায় কমপ্লিট করা পসিবল। তো হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের প্রি টেস্টের প্রিপারেশন। তোমরা হচ্ছে পড়ো ঠিক মতো এবং হচ্ছে সিকিউ গুলো সলভ করো। আরো বইয়ের মধ্যে অনেকগুলো মানে টেস্ট পেপার অনেকগুলো সিকিউ আছে, তোমরা যেটা নিতেছো ওইটাই পারতেছো। যদি না পারো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই গ্রুপের মধ্যে তুমি পাঠাই দিও, আমি হচ্ছে তোমাকে সলভ করে দিব। ঠিক আছে? তো ভালো থেকো। আজকে হচ্ছে এই পর্যন্তই। নেক্সট দিন আমি অন্য একটা চ্যাপ্টারের ওয়ান শট